এরপর হচ্ছে আমাদের ফোকাস আবার তোমার মঙ্গল তৈরিতে শিফট হলো। তো এখন যেহেতু আমরা একটা বড় কম্পিটিশন করে ফেলছি, এখন উই ওয়ার কনফিডেন্ট যে না মঙ্গল তৈরিতে নাও উই ক্যান ফাইনালি কন্ট্রিবিউট, যে না যে এখন হচ্ছে আমরা তোমার হচ্ছে নুব লেভেলে নাই, এখন আমরা একটু উপরের দিকে, যে আমরা এখন স্কিল হচ্ছে এখন আমরা রিয়েল যদি প্রোডাক্ট বানাই ফেলতে পারি, এখন হচ্ছে এখানে আমরা কিছু ধরো ম্যাচ উইনিং, আমরা কিছু কম্পিটিশন উইনিং ইম্প্যাক্ট ফেলতে পারবো। তো এরপরই হচ্ছে গিয়ে তো ওই বছরটা আই থিঙ্ক পুরাটাই আমরা মেকানিক্যালি কন্টিনিউ করি, আমি মেকানিক্যালি ছিলাম। এর পরের বছর যখন টিম রিবিল্ড হয় তখন হচ্ছে গিয়ে এরপর আমাদেরকে বলা হয় যে তোমরা নতুন করে ইন্টারেস্ট দাও, কোথায় কে থাকতে চাও। তো তখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে ফার্স্ট অপশন দেই যে রিসার্চ এন্ড ডকুমেন্টেশন। তো তখন হচ্ছে এর পরের দিন যখন আমরা মিটিং করি এখন হচ্ছে বলে যে শারিয়ার তুমি হচ্ছে গিয়ে এখন রিসার্চ এন্ড ডকুমেন্টেশন টিম লিড। আমি আকাশ থেকে বসছি যে টাইম, আমার ফার্স্ট কোয়েশ্চন ছিল জাবের ভাই কই, কারণ জাবের ভাই ছিল আমাদের আগের আর কি R&D টিম লিড। তো দেখলাম যে সবাই চলে গেছে, হ্যাঁ রাজিন ভাই, রাগিব ভাই কেউই নাই। তারা বলছে যে হ্যাঁ আমরা আছি, মেন্টর হিসেবে আছি, বাট টিমে কেউ নাই, কারণ তাদের থিসিস আছে, তারা একদম শেষের দিকে। আমরা হচ্ছে সাডেনলি আমরা হচ্ছে গিয়ে একটু অনেকটা সাগরে পড়ে গেছে এরকম একটা অবস্থা। বাট যেহেতু এই যে কিছু টুকটাক কম্পিটিশন করাতে যে মোরাল ছিল যে না কিছু করতে পারবো, বড় ভাইরা আছে, জহির ভাইরা আছে, স্যার আছে। তো এখন নেক্সট স্টেপ যেটা ছিল যে এখন ইউআরসির জন্য প্রিপারেশনের বেস্ট প্রিপারেশন হচ্ছে তোমার আইআরসি করা। আইআরসি খুবই বাজে কম্পিটিশন হয়, খুবই হচ্ছে। একটু থামাই ভাই, তার আগে একটু জানতে চাই যে আপনি যে চ্যালেঞ্জিং যে জায়গাগুলো পড়াশোনা করা, জিনিসগুলো শেখা, টিমের মধ্যে কন্ট্রিবিউশনের জন্য জিনিসগুলো ম্যানেজ করতেন কিভাবে? টেস্ট রান দেওয়া লাগে, তো আমি জানি যে রোভার নিয়ে একটা গ্রাউন্ডে যাওয়া লাগে, সেই রোভারটা চলতেছে কিনা, কাজগুলো পারফর্ম করতে পারতেছে কিনা সেগুলো দেখা লাগে। তো ক্লাসের মাঝখান দিয়ে এই সময়টা কিভাবে বের হতো? তো টেস্ট রানের কোনো কি স্টোরি আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে কি আসলে টাইম হচ্ছে আমরা অনেক ম্যানেজ করার ট্রাই করতাম, বাট এটা হচ্ছে ব্র্যাকে ঢুকার আগে আমি হচ্ছে সানরাইজে কোচিং করতাম আর কি পাবলিক ইউনিভার্সিটির জন্য। তো আমরা হচ্ছে গিয়ে ভর্তি এক্সাম শেষ হওয়ার পর যারা আমরা মিনিমাম ধরো একটা দুইটা পাবলিকেও কোনো একটা সাবজেক্ট আমরা পেয়েছি, আমাদেরকে ইনভাইট করা হয় যে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, একটা অ্যাওয়ার্ড ফাংশন। তো আমার হচ্ছে সাস্টে একদম শেষের দিকে ফিজিক্স কেমিস্ট্রি টাইপের কিছু একটা আসছিল, আর আরেকটা জানি কিসে আসছিল। তো ওটার জন্য আমাদেরকে ডাকা হয়েছে আর কি। তো তখন হচ্ছে গিয়ে 2-3 জন হচ্ছে একটু স্পিচ দেয় যারা হচ্ছে ইনস্ট্রাক্টর, একজন বুয়েটের একজন সিনিয়র ভাই ছিল। তো উনি একটা কথা বলে, আমি ওটাই কোট করতেছি, উনি একটা কথা বলেছিল যে দেখো তোমরা এখন যে ভার্সিটিতে যাও এক্সট্রা কারিকুলাম বা রিসার্চ কি করবা নিজেরা চিন্তা করে নিও, কারণ রোবোটিক্সে যাও না, রোবোটিক্স হচ্ছে 24 আওয়ার টাস্ক। কেন জানি ওটাতেই গেছি। সো বুঝতেই পারতেছো, তুমিও ভালো জানো, তুমি টিম লিড ছিলা, যে মানে টাইম ম্যানেজ করা ট্রাই করতাম বাট হইতো না। এখানে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একটা ইস্যু, যেটা রিকারিং ইস্যু, মানে আমার মনে হয় যে তোমরা এটা অনেক ভালো করে করছো, আমাদের সময় বেশি ঝামেলা হতো এটা যে আমরা যে ধরো টাইম ধরো 12টায়, 1টা বাজে অর্ধেক মানুষ আসে নাই, বা যাদের দরকার যারা হচ্ছে গিয়ে রোভার চালানোর জন্য ফান্ডামেন্টাল তার আসতে পারে নাই বা আটকে গেছে জ্যামে, এরকম হতো আর কি এই জিনিসগুলো। সো এটার আসলে তুমি যদি মানে সলিউশন বলো যে কিভাবে আসলে টাইম ম্যানেজ করতেন, এটা হচ্ছে কি 50-50, মাঝে মাঝে টাইম ম্যানেজ করতে পারতাম, মাঝে মাঝে পারতাম না। আপনি আসলে ভালোই পারতেন, আমি যতদূর জানি আপনার টিমের বাকি মেম্বারদের মধ্যে আপনার সিজিপিএ ওয়াজ কোয়াইট গুড, আপনি দুই দিকে ব্যালেন্সটা করতে পারছেন। আসলে হচ্ছে কি যে মানে আমার হচ্ছে মেন্টর ছিল হচ্ছে জাবের ভাই, আর আমি যতদূর জানি যে মঙ্গলতরীর ইতিহাসে মানে কেউ যদি ফুল টাইম ফ্যাকাল্টি হয়ে থাকে সিএস থেকে, এটা একমাত্র জাবের ভাই। এন্ড জাবের ভাই ওয়াজ টু গুড, মানে জাবের ভাই হচ্ছে গিয়ে পিডিআরএস এর খুব সুন্দর করে, মানে প্রথমগুলো তো ওনাদেরই লেখা, এগুলাই আমরা টেমপ্লেট ফলো করে করে আমরা আরো ডেভেলপ করি, যে ডকুমেন্টগুলো আমাদের সাবমিট করা লাগে ইউআরসির জন্য, রাইট। সো ওনারা ওগুলো খুব ভালো করে করতো, এবং আমাকেও, আমি যখন এই দায়িত্ব পাই, বলতেছিলাম যে ফার্স্ট যখন সাব টিম লিড হই রিসার্চ এন্ড ডকুমেন্টেশনের, পিডিআর আমি হচ্ছে অনেক ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে। তখন জাবের ভাই অনেক হেল্প করছে, এবং ভাই একটা কথা বলছিল যে পিডিআর যদি এত ভয় পাইছে আরে কি করবা, তোমার তো পিডিআর হচ্ছে ইজি, পিডিআর তোমার অবস্থা খারাপ। তো ভাই হচ্ছে, সো আমি বলবো যে জাবের ভাইও একটা ইন্সপিরেশন, যে ভাই দেখতাম হচ্ছে অনেক দূরে ছিল ভাইয়ের বাসা, এখন ওই জায়গাতেই বাসা। ভাই সম্ভবত নারায়ণগঞ্জ থেকে আসে, দূর থেকে আসে, এবং ভাই হচ্ছে এসটি ছিল তখন, এবং ভাইয়ের হচ্ছে গিয়ে এরকম হয়েছে যে এসএআর বা পিডিআর এর জন্য ফেস টু ফেস একটু টাইম লাগবে। ভাই বলতো যে আমি তো এখন হচ্ছে তোমার এসটি মানে কনসালটেশন দিচ্ছি, তুমি রুমে এসে পড়ো,
ওখানে গিয়ে হচ্ছে স্টুডেন্টের মাঝখানে গিয়ে হেল্প চাওয়া লাগতো, যে উনি এত বিজি থাকতো, প্লাস হচ্ছে গিয়ে ভালো সিজিপিএ মেনটেন করতো। উনি বলতে পারো যে সোর্ট অফ একটা ইন্সপিরেশন ছিল, যে উনাকে দেখে মনে হইতো যে না, যে আসলে অন্যান্য কিছু অ্যাক্টিভিটি তুমি যদি কমাই দাও তাহলে মানে একটু আর কি ম্যানেজ করা পসিবল আর কি। তো এটা ট্রাই করতাম আর কি। আচ্ছা, তো আমার আন্ডারে যখন রিক্রুট আসে, সো রিসার্চ এন্ড ডকুমেন্টেশন টিমের মেইন কাজ হচ্ছে তোমার পিডিআর সাবমিশন, তারপর এসএআর সাবমিশন। পিডিআর পাস করলে আমরা এসএআর এ যাব। পিডিআর এ জাস্ট একটা ডকুমেন্ট সাবমিশন, সিস্টেম ওভারভিউ। এসএআর এ হচ্ছে মোর কম্প্রিহেন্সিভ ওভারভিউ প্লাস একটা হচ্ছে ভিডিও, যেটা আমরা সাবমিট করে থাকি 5 মিনিটের ভিডিও। আই থিংক লিমিট কি এখনো 5 মিনিট? হ্যাঁ, 5 মিনিট আছে, ওটা 5 মিনিটই আছে। তো এইটা আর কি। তো আমি ওদেরকে যেটা বলতাম যে এগুলো আগে ভালো করে রিভিশন করো, এন্ড হচ্ছে আগের ভিডিওস গুলো দেখো, যে মিনিমাম হচ্ছে 100 ভিডিও দেখবা। সো 100 ভিডিও দেখা মানে কি, তোমার 3 বছরের ভিডিও দেখলেই 36 টিমের 96টা ভিডিও হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে একটা মানে তোমার রিসার্চ টিমের হচ্ছে, যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে রিসার্চ করতেছি না, যে আমরা একটা সাবসিস্টেমই প্রতিবার কি করতেছি, ধর আপডেট করতেছি, তাই না? তো যেহেতু আমরা একদম ফান্ডামেন্টাল রিসার্চ করতেছি না, তো ওদেরকে আমি টাস্ক দিতাম যে নিজেদের সিস্টেমটাকে ভালো করে বুঝতে হবে, যে কি কি চলতেছে, আমরা রিপোর্ট গুলো কিভাবে লিখি, এই জিনিসগুলা। তারপর হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আমরা এক একটা ধরো টিমের সাথে বসে, ধরো কমিউনিকেশন টিম বা সেন্সর টিম, অটোনমাস টিমের সাথে বসে বসে আমরা কার কতদূর প্রোগ্রেস সেগুলো আমরা আস্তে আস্তে আপডেট করতাম আর কি। তো তখন হচ্ছে গিয়ে যে তখন যেটা বললাম যে জাবের ভাই অনেক হেল্প করছে ফার্স্ট ইয়ারে। পরের দিকে বলতে গেলে যে আমরা মনে হয়েছে যে না, এখন আমি পারি, এক্সপার্ট হয়ে গেছি। তো এরপর হচ্ছে গিয়ে যে রিসার্চ এন্ড ডকুমেন্টেশন টিম হচ্ছে জাস্ট রাইটিং, এবং ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে যেটা জানো যে আমরা আগের জিনিসের আগের ডকুমেন্টে কি আপডেট আসছে সেইটা আমরা আপডেট করতাম, নতুন কিন্তু স্ক্র্যাচ থেকে না। সো অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম থাকতো। তো আমার যেটা টার্গেট ছিল প্রথম থেকেই, যেটা বঙ্গল তৈরিতে ঢোকার সময় থেকে মেইন টার্গেট যেটা ছিল, যে রিসার্চ টিমে ঢুকবো, ওখানে কাজ কম কাজগুলো আমি শেষ করে অন্য কোনো টিম যেখানে আমি রিসার্চ করতে গেলে তো আমি বুঝবো, যখন আমি পিডিআর বা এসএআর লিখি, তোমার কিন্তু প্রত্যেকটা টিমের সাথে কমিউনিকেট করতে হবে, যে ধরো কমিউনিকেশন বা এআই টিম, মেকানিক্যাল, কোন টিমে কি চলতেছে, কি প্রোগ্রেস। তখন হচ্ছে গিয়ে তোমার কোন একটা টিমে একটা ইন্টারেস্ট রাখবে, যে ওরা এটা কিভাবে করতেছে বা এটা আমি করতে চাই, এইভাবে হচ্ছে আমি একটা টিমের সাথে কাজ করব। সো তখন যেটা হয় যে আমাদের সম্ভবত সায়েন্স টিমে হচ্ছে গিয়ে মেম্বারস কেউই ছিল না, এরকম কিছু একটা, যেটা প্রতি বছর হয় ভাই, যেটা প্রতি বছর মানে অ্যাস্ট্রোবায়োলজি জিনিসগুলো, কেমিক্যাল অ্যানালাইসিস, এগুলো সবার কাছেই কঠিন লাগে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস কি বুঝছো, আমার যেটা রিসেন্টলি এটা মনে হয়েছে, যে আমরা ধরো সায়েন্স টিম না দিয়ে ধরো সায়েন্স এন্ড সেন্সর বা এমন কোন যদি একটু ফ্যান্সি টার্ম ইউজ করি, ভাই এবার আমরা অ্যাস্ট্রোবায়োলজি টিমের দিকে যাচ্ছি, কারণ আমাদের কাজটাই অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে। রাইট, এটা কিন্তু ইন্ডিয়ান টিমগুলো কিন্তু এরকমই, মানে ওদের টিমগুলো যদি দেখো, যে সায়েন্সের কাজগুলো সফটওয়্যার টিম করে দেয় টেক সাইডের, আর মেইনলি টিম চালায় হচ্ছে তোমার অ্যাস্ট্রোবায়োলজি বা হচ্ছে বায়োটেকনোলজির মানুষজন, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি। তো তখন হচ্ছে গিয়ে যে আমাদের যেটা একটা, আমি যেটা হচ্ছে ঝামেলায় যেটা মনে হয়েছে, ঝামেলায় পড়তেছিলাম, যে রিসার্চ এন্ড ডকুমেন্টেশন এটা চলতেছে, তো অন্য সাব টিম লিডার বলতো আচ্ছা তোর তো কাজ কম, তুই আমাকে হেল্প কর। তো এরকম করতে পারে দেখা যেত যে আচ্ছা, যে অনেক স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি, ডেডিকেটেড একটা টিমে যাওয়া উচিত। তো তখন হচ্ছে কি সবাই ডিসাইড করলো যে সায়েন্স টিমটা আই থিঙ্ক দেখলে ভালো, কারণ এটাতে একদম মানে জিরো ম্যান। তো আমারও যে খুব এক্সপেরিয়েন্স ছিল তখন তা না, তো এটা একটা চ্যালেঞ্জ ছিল যে কিছু জানি না কি করব। কিন্তু যেহেতু 1 বছরের প্লাস হয়ে গেছে, আমি ওভারভিউ জানি যে কি কি টেস্ট হয়, কি কি টেকনিক্স আছে, আর সেন্সরের কাজ এখন মোটামুটি আমরা শিখে গেছি। তো এখন হচ্ছে গিয়ে, তো আমার মনে আছে যে তখন সায়েন্স টিমে ছিলাম আমি আর মাসিয়াত, রেগুলার মেম্বার আর কি, আর বাকিরা মনে করে আসা যায়, এরকম একটা অবস্থা। তো এখন এরপর হচ্ছে গিয়ে, তো তখন হচ্ছে মাঝখানে ফাহিন একটা খুব সুন্দর একটা সেটআপ তৈরি করেছিল। ওইটা মানে তোমার হচ্ছে সায়েন্সের যে সেটআপটা, কেমিক্যাল টেস্টিং, যেটা সয়েল টেস্টিং, ওইটা নিয়ে আমরা আইআরসি তে যাই, ও কোনো মতে প্রিপেয়ার করে দেয়, ও যায় নাই। আর মাসিয়াতেরও ফ্যামিলি মেম্বার মনে শিখছিল, আমরা 5-6 জন আমরা আইআরসি তে যাই, এবং অনেকটা আমরা একটু জোর করে যাই, যে স্যার বলেছে স্যার চাই, কারণ ইউআরসির জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে, ওইটা হচ্ছে এইম। তো স্যার বলছে ঠিক আছে, যে রেজাল্ট নিয়ে তো ওরি করো না, রেজাল্ট অত ম্যাটার করে না, কিন্তু করে, মানে স্যার এই কথাটা বলছিল আমার মনে আছে, যে রেজাল্ট হচ্ছে গিয়ে বেশি খারাপ হইলে সমস্যা, মানে স্যার এটা মিন করছে আর কি, যে তোমরা অত ভালো না করলেও বটম যদি এখন একদম বটম লাইনে আসো তাহলে সমস্যা। তো তখন হচ্ছে কি আমরা ভিসা করে আমরা প্রিপারেশন নিয়ে তারপর আমরা গেলাম আর কি। আমার মনে আছে জানুয়ারিতে আমরা সবাই হচ্ছে ট্রাভেল সিগনেচার নিয়ে গেছি। তো যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে কলকাতায় ঢুকি,
কলকাতা থেকে আমরা হচ্ছে প্লেন নেই চেন্নাইতে যাওয়ার জন্য। সো আইআরসি ওভার হচ্ছে তোমার ভেল্লোরে, তখন চেন্নাইতে হইতো ভাই, এখন কিন্তু চেন্নাইতে হয় এখন না। হচ্ছে কি ব্যাঙ্গালোরে? হ্যাঁ ব্যাঙ্গালোরে হয় এখন। আচ্ছা আমাদেরটা চেন্নাইতে হয়েছিল, বাট তোমার ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরের, ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওটা কিন্তু আসলে অরিজিনালি ব্যাঙ্গালোরের, বাট ওর 4টা বা 5টা তোমার ব্রাঞ্চ আর কি বা ক্যাম্পাস। তো ওইখানে আমরা যাই, চেন্নাইয়েরটাতে যাই। ও ভাই এবার আসছে এবার গোয়াতে, এবার গোয়াতে লাস্ট দুইবার হইছে বেঙ্গালোরে। অর্গানাইজার ইয়াতে আগে ছিল হচ্ছে মার্স সোসাইটি সাউথ এশিয়া, এখন ওরা রিনেম করে হচ্ছে স্পেস রোবোটিক্স সিস্টেমস এর নামটা এক্স্যাক্টলি মনে নেই আমার, কি রিনেম করা হয়েছে, বাট আগের মানুষগুলো আছে। আচ্ছা ওই যে সাগর ঢাকা। হ্যাঁ আচ্ছা, তো মানে এখনো কি এরাই অর্গানাইজ করে ভেল্লোর ইউনিভার্সিটি করতেছে, নাকি ইউনিভার্সিটি চেঞ্জ হতে থাকে এখন? ইউনিভার্সিটি তো একটা জাস্ট ভেন্যু, কিন্তু মেম্বার যারা অর্গানাইজেশনের মেম্বার, আমাদের সময় যেটা ছিল যে প্রতিবারই যেটা বললা যে ভিআইটি হচ্ছে অর্গানাইজ করতো, বাট কখনো ব্যাঙ্গালোর কখনো হচ্ছে তোমার চেন্নাই। তো আমাদের চেন্নাইতে ছিল, চেন্নাইতে আমরা পৌঁছালাম। তো কম্পিটিশনের প্রিপারেশন নিয়ে যখন স্টার্ট করলাম, তখন দেখলাম যে সিমিলার টাইপের প্রবলেম হচ্ছে যেগুলো আমাদের এখানে হচ্ছিল, যে তোমার হচ্ছে ধরো কমিউনিকেশন কাজ করে না। তো এখানে হচ্ছে একটা জিনিস যেটা মানে আমার এক্সপিরিয়েন্স ছিল না, বাট এটা আমি হচ্ছে গিয়ে মানে নিজের থেকে এটা আমি একটা জিনিস করছিলাম যে এক্সট্রা কিছু সেন্সর নিয়ে গেছি, কারণ কিছু সেন্সর আছে কম দামি, তুমি জানো যেগুলো একটা না একটা নষ্ট হবেই, যেমন লিকুইড লেভেল সেন্সর, তারপর হচ্ছে গিয়ে তোমার সয়েল টেম্পারেচার সেন্সর ছিল, হিউমিডিটি সেন্সর সায়েন্স টাস্কের জন্য, যেগুলো ব্যাকআপ নিয়ে গেছিলাম এবং কাজে লাগছে। যেমন হচ্ছে তোমার লোড সেন্সর, যেটা দিয়ে তোমার বায়োমাস টেস্ট করার কথা, লোড সেন্সর হচ্ছে গিয়ে দেখি যে একটা কাজ করে না। তো তখন হচ্ছে আমরা পুরো প্যানিক মোডে, আমি, সালমান, হাসিব, সিনিয়র হাসিব আর কি, আমরা তিনজন হচ্ছে গিয়ে 3টা ডিফারেন্ট হচ্ছে লাইব্রেরি দিয়ে আমরা দেখতেছি যে কোনটা হয়। পরে ফাইনালি যখন আমরা লোড সেন্সরটাই চেঞ্জ করলাম, তখন কাজ করছে আর কি। হার্ডওয়্যার ইস্যু ছিল আর কি। রোবোটিক্স এর ব্যাকআপ অলওয়েজ কাজে লাগে ভাই। হ্যাঁ কাজে লাগে। এবং আমি যখন রোবুতে ঢুকি, তখন প্রেসিডেন্ট ছিল আদনান সাব্বির ভাই। আদনান সাব্বির ভাই একটা কথা বলতো, এটা এখনো মনে আছে আমাদের, যে রোবোটিক্স হচ্ছে কি একটা এক্সপেন্সিভ প্যাশন। সো তোমার যদি টাকা না থাকে, তুমি মানে এটা আসলে ফান্ড না থাকলে এটা পার্সু করতে পারবে না। তো স্টার্ট করলাম। ফার্স্ট ডে তে সম্ভবত আমাদের তোমার ছিল এক্সট্রিম রিট্রিভাল। আচ্ছা, সো এক্সট্রিম রিট্রিভালের জন্য যেটা হয় তোমার, যে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে রোভার সুন্দর করে গেল। তো একটা হচ্ছে ক্রেটারের মতো ওরা বানাইছে, যে ক্রেটারের মধ্যে ঢুকে উঠতে হবে। ক্রেটারে ঢুকার পর আমাদের একটা চাকা হচ্ছে অচল হয়ে গেল। সো তোমার হচ্ছে 3 চাকায় আর উঠতে পারতেছে না। সো এরপর হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি হচ্ছে হয়তো উঠতে আমরা পারছিলাম আই থিংক, বাট কাজটা ভালো যায় নাই আর কি। জিনিসগুলো সাউন্ডস ভেরি সিম্পল, যে একটা ক্রেটারে ঢুকে উঠতে হবে, বাট যারা কাজ করছে রোবোটিক্স কম্পিটিশনে যারা করছে, দে নো হাউ ডিফিকাল্ট ইট ইজ, কত ডিফিকাল্ট, এবং মানে সো মেনি থিংস ক্যান গো রং। এবং ওরা হচ্ছে কি যারা অর্গানাইজার, অনেকেই আমি দেখলাম যে অনেকে কলকাতারে, ওরা হচ্ছে আমরা চেন্নাইতে, বাট ওরা হচ্ছে অনেকে কলকাতার মানুষ ছিল, আবার চেন্নাইয়ের কিছু মানুষ দেখলাম বাংলা জানে। আচ্ছা, তো ওরা হচ্ছে আমাদেরকে হচ্ছে বলতেছে যে এই তোদের তো হচ্ছে রোভার তো হচ্ছে একটা চাকা তো টাল, মানে ওদের অ্যাকসেন্ট, হ্যাঁ তোদের তো একটা চাকার টাল, ওটাতে উঠছিল না। তো আমরা বলি যে এটা তো উইয়ার্ড, এটা তো হওয়ার কথা না। তো পরে আমরা যেটা দেখলাম যে ওই কোনো একটা কারণে যে ক্রেটারে নামার পর একটা চাকা কাজ করতেছিল না, বাট পরে ঠিক হয়ে গেছিল, বা মোটর ড্রাইভারে হয়তো কিছু একটা ঝামেলা হয়েছিল আর কি। তো পরে হচ্ছে ওই দিনটা মোটামুটি বলতে গেলে একটু মাটি গেল। তো এরপর হচ্ছে নেক্সটটা ছিল খুব সম্ভবত তোমার পরের দিন আই থিঙ্ক 2টা টাস্ক ছিল। পরের দিন ছিল হচ্ছে গিয়ে অটোনোমাস, আমার একটা সিকোয়েন্সটা আমার মনে নাই, বাট একদিন 2টা টাস্ক ছিল। সেটা হচ্ছে একদিনে হচ্ছে তোমার সায়েন্স টাস্ক আর হচ্ছে তোমার ইকুইপমেন্ট সার্ভিসিং, এই 2টা আই থিঙ্ক একদিনে ছিল। তো ইকুইপমেন্ট সার্ভিসিং এ যেটা হয়, যে ইকুইপমেন্ট সার্ভিসিংটা আমরা আই থিঙ্ক ঠিকঠাক মোটামুটি করতে পারছিলাম, বাট পুরাটা কমপ্লিট করতে পারি নাই। সামথিং এরকম একটা প্রবলেম হয় যে শেষ করে আসতে পারি নাই। ইকুইপমেন্ট সার্ভিসিং এ তো আপনার নব ঘোরানো লাগে, আর রোবটের আর্ম দিয়ে কিবোর্ডে টাইপিং করা, এন্ড ইউআরসি তে আরো টাফ থাকে। কিন্তু হ্যাঁ ইউআরসি আরো ডিফিকাল্ট। আইআরসি টা অনেকটা ইজিয়ার ছিল, আমরা মোটামুটি আমার যতদূর মনে পড়ছে কমপ্লিট করে আসতেছিলাম। এরপর হচ্ছে গিয়ে মানে আমার অত বেশি মনে নাই, কারণ আমি তো সায়েন্স টিম লিড, তখন আমার সায়েন্সের উপর সব ফোকাস, যে সায়েন্সটাই করতে হবে। তো সায়েন্স মানে অ্যাস্ট্রোবায়োলজি মিশনটা। তো
আমরা যেই ইয়ারে যাই 2020 জানুয়ারিতে, মানে করোনার আগে, তো এর আগের ইয়ার থেকে যেটা সিস্টেম হয়ে গেছে ইউআরসিতে, যে তোমার অন বোর্ড সায়েন্স টেস্টিং করতে হবে, যে তোমার যত কেমিক্যাল অ্যানালাইসিস অন বোর্ডে হবে, তুমি জাস্ট ড্যাশবোর্ডে তোমার রেজাল্ট গুলো দেখাবে, মানে যত অ্যানালাইসিস, কেমিক্যাল ঢালা, সয়েল ঢালা সব হচ্ছে রোভারের ভিতরে নিচে রোভারের ভিতর হবে, তুমি জাস্ট রিমোটলি কন্ট্রোল করতে পারবা। বাট আগে যেটা ছিল যে তুমি রোভারকে নিয়ে জাস্ট স্যাম্পল কালেক্ট করবা, সেগুলো তুমি অফ বোর্ড তুমি কেমিক্যাল গুলো তুমি কেমিস্ট বা কাউকে দিয়ে করালা, সেটা ছিল না পুরো বাদ। তো আমরা ধরে নিছি আইআরসি তো এরকম হবে, রুল বুকে ওটা ছিল। দেখলাম যারে অন্য টিম হচ্ছে গিয়ে মাটি তুলে ওরা মানে হাত দিয়ে মাটি নিয়ে ওরা টেস্ট করা স্টার্ট করছে, ওরা ভুলে গেছে আগের সিস্টেমে চলতেছে। এখন ওরা কি ভুলে গেছে নাকি এটা অ্যালাউড আমরা বুঝতেছি না। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে জাস্ট একটা কন্টেইনারে নেই। তো আমরা হচ্ছে যেটা আমরা মডিউল যেটা ফাহিম যেটা তৈরি করে দিছিল ওটাতে আমরা নিয়ে কিছু টেস্ট আমরা অনবোর্ড করি, বাকিগুলো আমরা যেগুলো অ্যাকুরেট হয় না আমরা অফবোর্ড করি, যেহেতু অফবোর্ড অ্যালাউড এখন। তো করার পর হচ্ছে আমাদেরকে একটা টাইম দেয় যে 30 মিনিট বা 20 মিনিট টাইম। এরপর হচ্ছে তোমাদেরকে এই বিল্ডিং এ রিপোর্ট করতে হবে। সেখানে হচ্ছে গিয়ে সায়েন্সে যেটা মানে নরমাল যেটা যে তুমি টেস্ট করবা, টেস্ট করে তুমি কি কি ফাইন্ডিং পাইছো এটা তুমি প্রেজেন্ট করবা, মানে স্যাম্পল নিয়ে ওই বিল্ডিং এ যাইতে হবে, বিল্ডিং এ যায় ওখানে টেস্ট করতে হবে, ফাইন্ডিং গুলো তুমি রেজাল্ট গুলো প্রেজেন্ট করবা এবং তারা তোমাকে আরো কিছু ক্রস এক্সামিন করবে আর কি। তো ওইটা হচ্ছে গিয়ে গেলাম, তো তখন হচ্ছে গিয়ে তারা কিছু কোশ্চেন করলো আর কি, যে নরমাল কি কি রেজাল্ট পাইছো। তো আমাদের রেজাল্ট গুলো যেটা ছিল যে মানে হ্যাঁ, যে যেহেতু মানে ওরা কোনো আলাদা মাটি দেয় নাই, ওদের ক্যাম্পাসেরই মাটি, অবভিয়াসলি লাইফ সাপোর্ট করবে এখানে। তো আমরা রেজাল্ট দেখে বোঝা যায় যে যেটা শীট হ্যান ত্যান এগুলো জাস্ট জেনারিক স্টাফ। তো এখানে হচ্ছে আমি একটা জিনিস পয়েন্ট আউট করবো, আই থিঙ্ক এটা অন্য রোভার টিমদের জন্য ইট মাইট বি হেল্পফুল যারা নতুন আসতেছে। আমাদেরকে একটা কোশ্চেন করে ওই সাগর ঢাকা যিনি, উনি হচ্ছে গিয়ে হি ওয়াজ দ্য পার্সন যে কোশ্চেন ইন্টারভিউটা ভাইবা নিচ্ছিল আর কি, সোজা কথা। তো উনি একটা খুব সুন্দর কোশ্চেন করে যে তোমরা যে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যে আপাতত ক্যাপাবিলিটি, তোমরা কয়টা ডিফারেন্ট স্যাম্পল টেস্ট করতে পারবা, যে তোমরা কয় ধরনের মাটি বা কয়টা জায়গা থেকে তোমরা স্যাম্পল নিতে পারবা, সয়েল স্যাম্পল। হ্যাঁ সয়েল স্যাম্পল। তো আমরা বললাম যে আপাতত দুইটা, একটা না, যেহেতু মাল্টিপল টেস্ট করতেছি, ক্লেম করতেছি আমরা দুইটা করতে পারি, এটা আমরা থার্ড ইয়ার 3টার দিকে নিয়ে যাব। তো তখন উনি বলে যে ওকে ফাইন। তা আমাকে এখন বলো যে তোমরা হচ্ছে গিয়ে যে ক্লটা দিয়ে যে তোমরা যে মাটি যে তুলতেছো, সো এটা তো কন্টামিনেট হচ্ছে, এটা হচ্ছে কন্টামিনেশনটা কিভাবে তোমরা মিনিমাইজ করতেছো? খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এর মধ্যে আর অনেক কোশ্চেন করতেছে। এর মধ্যে আমরা ছিলাম কি আমি, সালমান, রায়হান আর ফিরোজ হচ্ছে টিম লিড, রায়হান ম্যানেজমেন্ট টিম লিড, আর সালমান হচ্ছে এআই টিম লিড তখন। তো আমরা 4 জন, আর সালমান হচ্ছে সায়েন্সে অনেক কাজ করছে। এখন রায়হান অতি উৎসুক হয়ে ও হচ্ছে ইংলিশে যা পারতেছে, উই ইউজ টেনসরফ্লো 2.0, উই ইউজ কম্পিউটার ভিশন। আর ফিরোজ আমাকে পিছনে বুঝাই বলছে, এই তুই এরা থামা আছো, তো এদের ডুবাইবো, টিম ডুবাইবো। আমি বলছি দোস্ত আমি বলতেছি। তো পরে হচ্ছে যখন এই কোশ্চেনটা আসলো তখন মেইনলি আমি অ্যান্সারটা দিলাম যে আমরা আসলে এখানে স্পেসিফিক কোনো মেজার আসলে নেই নাই, বাট আমরা যেটা করতে পারি কোনো ভাইব্রেশন মেকানিজম ইউজ করতে পারি, যে স্পেসিফিক একটা ফ্রিকোয়েন্সিতে যদি আমরা ক্লটাকে ভাইব্রেট করি মাটিগুলো সব পড়ে যাবে। অথবা হচ্ছে কি আমরা অ্যালকোহল বা এমন কোনো, আমরা নিজেরাও এটা শিওর না, বাট আমরা এমন কোনো সলভেন্ট টাইপের কিছু ইউজ করতে পারি যেটা দিয়ে হচ্ছে গিয়ে যে কন্টামিনেশন গুলো নর্মালি হচ্ছে গিয়ে টেস্ট টিউব এগুলোতে থামানো যায় বা এগুলোতে হচ্ছে কমানো যায়। ভাই আপনি তো হচ্ছে কোশ্চেনটা অ্যানসার দেওয়ার জন্য ইনিশিয়ালি যা মাথায় আসছে বলছেন, রাইট? তো লাইক ভাইব্রেশন দিয়ে কি অ্যাকচুয়ালি তো কন্টামিনেশন রিমুভ করা যাবে না পুরোপুরি, রাইট? ফুললি করা যায় না, বাট তুমি যেটা করতে পারো যে ধরো ওইটা দিয়ে যে টু সাম এক্সটেন্ট তুমি জিনিসটা ক্লিন করতে পারবে আর কি, কমাইতে পারি যে যতটুকু মাটি স্টাক হয়ে আছে সেটা হচ্ছে ঝরে পড়বে। তো এখানে আই থিংক যে রায়হান তারপর সালমান ওরাও কিছু আইডিয়া দেয়, আমার এক্সাক্ট খেয়াল নাই, এন্ড ভিডিওগুলো নাই, ওগুলা নাকি ডিলিট হয়ে গেছে কেমনে জানি, যাই হোক দ্যাটস অ্যানাদার স্টোরি, কেমনে ডিলিট হয়েছে ওগুলা। তো ওরাও হচ্ছে গিয়ে যে তোমার ধরো যে অ্যালকোহল বা ওয়াটার বেস ক্লিনিং এগুলোও কিছু ওরা ইনস্ট্যান্ট ইমপ্রম্পটু কিছু আইডিয়া, এটা ভালো আইডিয়া, এন্ড হি লাইকড ইট। মানে আমরা যেটা ভাবছিলাম যে ভাই ওদের টেরিটরিতে আছে, আমাদেরকে তো বুলি করবে বা ইয়ে করবে, বাট হি ওয়াজ ভেরি কন্টেন্ট উইথ দ্য অ্যান্সার এন্ড বলছে যে হ্যাঁ এটা তোমরা যেগুলো বলছো এটা আসলেই চিন্তা করার বিষয়, যে তোমরা যদি এক্সপেরিমেন্ট করতে পারো মানে বুঝতে পারবা যে আসলে কতটুকু ঠিকঠাক হচ্ছে গিয়ে এটা ইয়ে করা যায় আর কি। তারপর হচ্ছে আমাদেরকে আরেকটা হচ্ছে আর বলো যে তোমাদের স্পেশালিটি কি কি, তো আমরা বা স্পেশালিটি ইন টার্মস অফ যে তোমার ফিউচারে আর কি কি তোমরা করতে চাও বা করতে পারো। তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটা আইডিয়া প্রপোজ করেছিলাম যে ধরো
যে আমরা যদি কম্পিউটার ভিশন ইনক্লুড করতে পারি, কম্পিউটার ভিশন দিয়ে আমরা ধরো দুইটা পাথর বা দুইটা সয়েল একই টাইপের হচ্ছে দেখতে, ধরো দুইটাই হলুদ সয়েল, বাট সয়েল ডিফারেন্ট যদি হয়, অবভিয়াসলি মানুষের যেরকম ডিএনএ বা তোমার হাতের যে পাম প্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট যেরকম ডিফারেন্ট, ওদেরও টেক্সচার ডিফারেন্ট। সো আমরা হচ্ছে যেটা করতে পারি যে মাইক্রোস্কোপিক ইমেজ কালেক্ট করলে সেগুলো দিয়ে আমরা যদি কোনো একটা মডেল ট্রেন করতে পারি, তাহলে আমরা সেম কালার হলেও আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন রক বা এটা আসলে কোন ধরনের টেক্সচারটা দেখে ক্লাসিফিকেশনটা করে দিবে যে এই রকটা এই রকটা টেক্সচার বেস ক্লাসিফিকেশন। এবং মানে এটা হচ্ছে গিয়ে মানে এটা যদি আমরা পরে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা জাস্ট নরমাল কিছু কাজ করছিলাম, জাস্ট রক ডিটেকশন, সেম জিনিসটা হচ্ছে আমি একটা প্রফেসরকেও পিচ করছিলাম যখন আমি পিএইচডি তে মেইল করতেছিলাম একটা ইন্টারভিউতে, এন্ড শি লাইক দ্য আইডিয়া। সে বলছে যে এইটা আসলে মানে আমি রিয়েলি ইন্টারেস্টেড, এটা নিয়ে আমরা কথা বলতে পারি আর কি। তো এটা আর কি আমি বলবো যে মানে যদি কোশ্চেন আসে, যে কোশ্চেন করা হয় যে হোয়াই ইউ শুড জয়েন মঙ্গলতরি, সো ম্যাক্সিমাম তুমি জিনিস দেখো যে অনেক সময় একটা খুব কমন ডিবেট যে নাসার জন্য নাসার কোন একটা প্রজেক্টে ধরো 200 মিলিয়ন খরচ করা হয়েছে, যে ধরো জাস্ট সানলাইট ট্র্যাপ করার জন্য, সানলাইট ট্র্যাপ করে নিয়ে যাবে বা এই টাইপের কোন একটা মিশন। তো এইটা 200 মিলিয়ন এখানে খরচ করা হচ্ছে, মানুষ না খেয়ে আছে বা হচ্ছে যেটা ডিরেক্টলি মানুষকে ইম্প্যাক্ট করবে, ওই সায়েন্স এখানে ইউজ করা হচ্ছে না, পৃথিবীতে ইম্প্যাক্ট করবে, রাইট? তো এইটার অ্যান্সার হচ্ছে এইটা যে নাসা যখন ওদের প্রজেক্টের জন্য কোন একটা কাজ করতেছে, এইটা ইনডিরেক্টলি এসে হিউম্যানদের কাজেই ইনডিরেক্টলি ইউজ হচ্ছে আর কি, যে ডিরেক্টলি না, যে ইনডিরেক্টলি ইউজ হচ্ছে। যে তারা ধরো যে ময়েশ্চার ট্র্যাপ করা এমন কিছু একটা বানাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে পরে কোন না কোন একটা জায়গায় এই প্রিন্সিপাল ইউজ করে অন্য একটা ইনভেনশন করা হচ্ছে। তো এই যে দেখো যে আমরা এটা একটা ইমপ্রম্পটু আইডিয়া ছিল, এইটা হতে 2-3 বছর পর আমার কাজে লাগছে, যে টু পিচ এন আইডিয়া, এন্ড হতে পারে এটা নিয়ে এক সময় হয়তো আমি কাজ না করলেও কেউ করবেই, এবং এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। রকেট বানাইছে, রকেট দিয়ে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, স্যাটেলাইটের জন্য জিপিএস পাচ্ছি, আমরা টেলিকমিউনিকেশন করতে পারছি। এক্স্যাক্টলি, যে তোমার ধরো যখন জিপিএস যখন ফার্স্ট টাইম যখন ধরো বানানো হয়েছে, প্রবাবলি রকেটটা ইউজ করা হবে এটা চিন্তা হয় মিলিটারি পারপাসে বানানো হয়েছে, মিলিটারি পারপাসে, বাট এটা এখন অনেক জায়গাতে ইউজ হচ্ছে আর কি। সো জিপিএস ছাড়া তখন নেভিগেশন চিন্তাই করা যায় না, এক্স্যাক্টলি। এবং অনেক পাওয়ারফুল নেভিগেশন সিস্টেম জিপিএস এগুলো এসে পড়ছে বাজারে, এগুলো নিয়েও কাজ করা হচ্ছে। তো ভাই যেহেতু সায়েন্সের টপিকে আছেন, মানে সায়েন্সে আপনার স্টোরি থেকে যেটা বুঝলাম যে এখানে অনেক ইন্টারেস্টিং কাজগুলো আছে, যে একটা রোবট একটা লোকেশনে যাবে, সেখানে সয়েলটা নিয়ে সে অ্যানালাইসিস করবে যেখানে লাইফ আছে কিনা, রাইট, বা কখনো ছিল কিনা, অথবা কখনো থাকার পসিবিলিটি হতে পারে কিনা, রাইট। এখানে একটা লাইফ সাস্টেইন করার জন্য যে প্যারামিটার গুলো দরকার, সেখান থেকে কি শর্টেজ আছে, আমরা কি ওটা আর্টিফিশিয়ালি কোনোভাবে কি ওই প্যারামিটার রিচ করতে পারি কিনা, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং স্টাফ। এট দ্য সেম টাইম আমরা এগ্রিকালচারের জন্য দেখতে পারি যে হচ্ছে এগ্রিকালচারের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয় কিনা, বা আমরা কিভাবে করে ফুলফিল করতে পারবো যাতে আমরা অন্য কোনো প্ল্যানেটে এগ্রিকালচার মানে ডেভেলপ করতে পারি। সো এই জিনিসগুলো হয় কি যে ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট, ট্রিপল-ই, সিএসসি অথবা মেকানিক্যাল, সো ওদের পড়াশোনার সাথে কিন্তু এগুলো ডাইরেক্টলি যায় না, এই জিনিসগুলো যায় হচ্ছে ফার্মাসির সাথে, মাইক্রোবায়োলজির সাথে, বায়োটেকনোলজির সাথে। এখন প্রবলেমটা হয় কি যে মার্স রোভার টিমে এই দুই সাইডেরই মানুষ দরকার হয়, কিন্তু মোস্টলি যেটা ভিজিবল স্টাফ সেটা হচ্ছে সার্কিটের কাজ, সেটা মেকানিক্যালের কাজ, সেটা সফটওয়্যারের কাজ, রাইট? তো ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকের স্টুডেন্টরা যখন এক্সপোজার পায় রোভারে, তখন দেখে যে আচ্ছা এটা তো ইঞ্জিনিয়ারিং স্টাফ, এখানে তো আমার করার মতো কিছু নাই, আমি তো এগুলো বুঝি না, রাইট? তো ইনসাইড যে এত কিছু আছে, এই জিনিসটা আসলে ওদের কাছে বোঝায় দেওয়া দরকার, যে লাইক এই জিনিসগুলো করলে তোমার হরাইজনটাও ইনক্রিজ হবে। তুমি পৃথিবীর জন্য কাজ করতেছো, দ্যাটস টোটালি ফাইন, বাট তুমি যদি মার্সের জন্য চিন্তা করতে পারো, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়তেছে। সেইরকম মানে আউট অফ দ্য বক্স আইডিয়া গুলো অনেক কিছু কিন্তু পৃথিবীতে কাজে লাগে, যেমন আমরা জিএনএসএস নিয়ে কথা বললাম। সো মানে এই পডকাস্টের থ্রুতে আমি একটু রিচ করতে চাই ওদেরকে, যে ওরা যাতে এই মার্স রোভার টিম গুলোতে অ্যাক্টিভ হয়। এটা হচ্ছে আই থিংক মানে এটা একটা শাউট আউট টু পিপল যারা হচ্ছে ফার্মেসি বা বায়োটেকনোলজিতে, দে শুড জয়েন দ্য টিম অ্যাজ ওয়েল। তো এরপর হচ্ছে গিয়ে সায়েন্স কমপ্লিট হলো এবং অটোনোমাসও আমরা ভালো করি আর কি ওইবার। অটোনোমাস নেভিগেশন যেটা, তো ফিরোজ হচ্ছে গিয়ে খুব ভালো কাজ করছিল ওইবার অটোনোমাসে। এন্ড যেইটা আমাদের অ্যাকিলিস হিল আর কি, যেটা সবচেয়ে আমাদের ঝামেলা, অটোনোমাসে আমরা অনেক মার্কস পাই, কিন্তু ওই যে এক্সট্রিম রিট্রিভাল আর তোমার হচ্ছে ইকুইপমেন্ট সার্ভিসিং, এক্সট্রিম রিট্রিভালটা তো বেসিক্যালি আনইভেন টেরেইনের উপর ম্যানুভার করতে হয়। রিট্রিভালটাই হচ্ছে গিয়ে তোমার মানে সবচেয়ে কম পাই আমরা। আর সায়েন্স আই থিঙ্ক আমরা থার্ডে ছিলাম, শুধু সায়েন্সের স্কোরে আর কি, যে আমরা যেহেতু আমার ডিপার্টমেন্ট আমি মনে রাখছি আমারটা, ঠিক আছে, যে ভালো স্কোর আসছে, যে আমরা হচ্ছে এজিএইচ হচ্ছে 100 পাইছিল, পোল্যান্ডের এজিএইচ টিমটা, ওরা 100 এবং
ওদের যে রোভার মানে ইটস কি বলবো যে মানে মুভিং একটা কেমিক্যাল ফ্যাক্টরি, ঠিক আছে, মানে চোখ ধাঁধানো অবস্থা, যে তোমার দেখলে মনে হবে যে আমরা কি করছি, আমরা কিছু করিনি। ওরা তো নট জাস্ট ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ, লাইক ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ যেটা ইউএসএ তে হয়, ওখানেও তো ওরা লাইক টপ কন্টেন্টার ফর হচ্ছে বিং দ্য চ্যাম্পিয়ন। তোমার কানাডিয়ান রোভার তো একবার পার্টিসিপেট করে ফার্স্ট না সেকেন্ড হয়েছে। ওটা কিন্তু খুবই ফান একটা কন্টেস্ট ভাই। ওখানে রাতের বেলা একটা মিশন থাকে যেটা হচ্ছে ইউআরসি ইউরোপিয়ান অথবা আইআরসি তে থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ওরা কি ছিল ভাই? ওখানে ওরা ফার্স্ট সেকেন্ড টাইপের কিছু একটা হয়েছিল। এজিএইচ ভাই, এজিএইচ হচ্ছে গিয়ে মানে ওরা হচ্ছে মানে মুঘলদের মতো পুরো হচ্ছে সব জায়গা ডমিনেট করবে এমনি করে করে ওরা মানে ওভাবে ওরা চলতেছিল। তো এরপর রেজাল্ট আসে, আমরা মনে হয় যে তোমার 16টা টিমের মধ্যে 8 বা 9 এরকম কিছু একটা ছিল। 8 ছিল প্রবাবলি, 8 ছিল সম্ভবত। খুব খারাপ না, বাট অবভিয়াসলি নট গুড অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট হচ্ছে ফাহিম ভাই, মানে ফাহিম ভাই ছিল হচ্ছে আমাদের আগের সায়েন্স টিম লিড। ফাহিম ভাইয়ের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশনে ছিলাম, এবং ওনার কাছ থেকে ভাই যেহেতু তোমার বায়োকেমিস্ট্রির মানুষ, ফার্মেসির না, ফার্মেসির এন্ড উনি কিন্তু অনেক ভার্সেটাইল স্কিলড হোল্ড করে, লাইক উনি ফার্মেসির কনসেপ্টও রাখে, উনি সার্কিটসও বুঝে, প্রোগ্রামিং করতে পারে, লাইক এভরিথিং। মানে উনি কিন্তু মঙ্গল তৈরি ঢুকেছিলই আমি যতদূর জানি রবুর মাধ্যমে, যে রবুতে উনার ইন্টারেস্ট ছিল বেসিক রোবোটিক শিখবো, এরপর উনি মানে মঙ্গল তৈরিতে ঢুকে। তো উনার সাথে উনাকে তো জ্বালায় খাইছে আমি যাওয়ার এক সপ্তাহ আগে, প্রতিদিন ডাক দেই, ফোন দেই, এটার অ্যান্সার কি, ওইটার অ্যান্সার কি, এটা টেস্ট কেমনে, ওই টেস্ট কেমনে, কারণ হুট করে আমাকে টিম লিড বানানো হয়েছে সায়েন্সের। ভাই এই জ্বালানোটা কিন্তু ইম্পর্টেন্ট। জুনিয়র মেম্বাররা ইনিশিয়ালি শাই ফিল করে যে আচ্ছা এটা জিজ্ঞেস করবো, আমি এটা জানি না, আমাকে তো বকা দিবে। এক্স্যাক্টলি, লাইক ইফ ইউ নেভার আস্ক ইউ নেভার নো। সেটাই। আর তোমার যদি মানে পিঠ যদি এখন দেয়ালে লেগে যায়, কারণ তুমি নিলে ঝাড়ি খাবার, এখন এটা করা লাগবেই। তো যখন হচ্ছে রেজাল্ট আসে সায়েন্সের এবং পুরো টিমের, ভাইকে জানাই ফোন করে, মানে মেসেঞ্জারে আর কি। তো ভাই বলে আরে সাবাস, অনেক ভালো করছো, বকা খাবা স্যারের কাছে, বকা খাবা বাট গুড, বকা খাবা ফর শিওর, বাট মানে পরে আর কি আদর করবে, ঠিক আছে। বকা খাওয়াটা ইজ অলসো প্রোগ্রেস। হ্যাঁ, ওটাও প্রোগ্রেস। তো এরপর হচ্ছে গিয়ে যে সো এটা ছিল মোটামুটি কম্পিটিশন। তো ওইখানে যদি মানে জার্নির কথা যদি বলি, স্ট্রাগল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে মানে এক তো হালাল খাবার মানে অ্যাভেলেবিলিটি অনেক কম ইন্ডিয়াতে, এবং আরেকটা যেটা প্রবলেম যে ওই যে চেন্নাইতে ইডলি দোসা এগুলো খায়, সাউন্ড এগুলো হচ্ছিল না। তো আমরা যেই হোটেলে ছিলাম আমরা ওদেরকে বলছি যে আমরা তো ভাত খাই। তো ওরা যেটা করতো যে প্রতিদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ঘুমানোর জন্য খালি আসতাম। তো ওরা বড় একটা গামলার মধ্যে 10-12 জনের খাবার রান্না করতো, আলাদা করে ভাত রান্না এবং হচ্ছে ভাত রান্না করতো, এবং ওরা হচ্ছে ওদের যে ট্রেডিশনাল ভর্তা সবজি এগুলো রান্না করতো। আমি চেন্নাইতে না খেলে সবজি আমি জানতাম না সবজি যে আসলে মজা হয়, কারণ আমি লিটারালি হচ্ছে একটা কার্নিভোরাস অ্যানিমাল বলতে পারো, যে আমি সবজি খাই না এরকম। ওভারঅল থ্রুআউট দ্য ইন্ডিয়া তো ওরা অনেক ভেজিটেশন, হ্যাঁ, এবং ওরা ভেজিটেবলই মোস্টলি খায়, এবং টু টেস্টি, বুঝছো। ওরা যে একটা ডালের মতো কি যেন একটা তৈরি করে দিছিল, নারকেল আছে, পেপার আছে, অনেক কিছু, বুঝছো। এবং খুবই মানে এরকম হয়েছে যে ওরা যে প্রতিদিন হচ্ছে গামলা করে হচ্ছে গিয়ে রান্না করতো, শেষ হয়ে যেত। হ্যাঁ, ওরা অবাক হয়ে যেত যে আপনাদের জন্য শেষ হইতো নাকি? শুধু আমাদের জন্য, ওরা কিন্তু এরকম না পুরো হোটেলের জন্য রান্না করতো, শুধু আমাদের জন্য। আমরা 10-12 জন খেয়ে শেষ করতাম। ওরা হচ্ছে গিয়ে প্রতিবারই মানে নেয়ার সময় ওরা এক্সপেক্ট করতো কিছু বাঁচবে, কিছু বাঁচতো না, যে আমরা সারাদিন কাজ করে খিদায় থাকতাম, আমরাও খাইতাম। এন্ড দে ওয়ার লাইক যে মানে কি কখনো কি এরা কি ভাত খায় নাই নাকি, যে কি কোত্থেকে আসছে, ওরা তো আর জানে না যে আমরা যে কি শ্রম করে আসতেছি। তো এইটা একটা স্ট্রাগল ছিল, বাট থ্যাঙ্কস টু দেম। এবং হোটেলটা খুব মানে লো কি টাইপের, মানে তোমার আসে না যে ধরো তুমি এক জায়গায় গেছো, তুমি জাস্ট একদিন ঘুমানোর জন্য তোমার জায়গা লাগবে, এরকম ওই টাইপের হোটেল, থাকার জন্য নয়। তোমার হচ্ছে বেড বাক্স ভরা। আমি তো হচ্ছে গিয়ে আমি বলছি যে সমস্যা নেই, আমি নিচে ঘুমাবো, আমি নিচে একটা ইয়ে ঘুমাবো, তোমরা হচ্ছে উপরে ঘুমাও। তো আমার রুমে ছিল সালমান আর মামুন। তো ওরা হচ্ছে গিয়ে বলতেছে যে আচ্ছা আমরা চেঞ্জ করে করে ঘুমাইতে পারি। বুঝতে না তোমরা উপরে ঘুমাও, কারণ জানি যে উপরে বেড বাগ। আমি ওগুলা কামড় আমি নিচে হচ্ছে পানি বিছায় সুন্দর করে ঘুমাইছি, যে ঠিক আছে তোমরা উপরে ঘুমাও। তো আরেকটা জিনিস হচ্ছে একটু যদি আমি কম্পিটিশনে ফিরে যাই, চ্যালেঞ্জের কথা বলতেছিলাম, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি সব রোভার টিম ফেস করে কমিউনিকেশন প্রবলেম। যে এখন আমাদের সময় যেটা হচ্ছে হাসিব কমিউনিকেশন টিম লিড ছিল, সিনিয়র হাসিব, ও একটা কথা বলতেছিল যে মানে ওইগুলো অবভিয়াসলি ভালো বুঝে, যে একটা জিনিস হচ্ছে যে অন্য রোভার মানে ওরা এটা বলে দেয় রুল বুকে, যে যখন দুইটা টিম ফিল্ডে আসছে বাকিরা কমিউনিকেশন বন্ধ করে দিবা, যাতে তোমাদেরটা আমাদের সাথে ইন্টারফেয়ার না করে। তো এখন এটা কি কেউ ভুলে অন করে রাখার কারণে ইন্টারফেয়ার করতেছিল, নাকি হচ্ছে গিয়ে
এখন এটা একটা স্পেকুলেশন, এটা হাসিব একবার বলতেছিল যে অন্য টিমের সাথে আমরা ইন্টারেক্ট করার সময় অন্য ইন্ডিয়ান টিমরা আমাদের ওভার দেখতে আসছে, এন্ড ওরা হচ্ছে গিয়ে যখন সেট আপ দেখতেছিল তখন হাসিব, এটা আমাদের স্পেকুলেশন, হাসিব বলতেছিল যে এরা কি আমাদের ওভার সেট আপ দেখতে গিয়ে কি ওরা কিছু করলো বা কিছু বুঝলো, কারণ সারাদিন কাজ করছে, এখন কম্পিটিশন আগে কেন কাজ করবে না, মানে এখন হচ্ছে গিয়ে এটা আসলে কি হয়েছে আমরা জানি না, বাট ধরে নিছে যে ব্যাড লাক আর কি। বেসিক্যালি হচ্ছে লাইক একই ফ্রিকোয়েন্সি যখন দুইটা কমিউনিকেশন সিস্টেম চলে তখন আর কি জ্যাম হয়ে যায়, ট্রাফিক ক্রিয়েট হয়, ঝামেলা, তো সিগন্যালটা পৌঁছাতে পারে না রোভার পর্যন্ত। বেস স্টেশন থেকে যখন চালাবো, রোভার তো একটা ডিসটেন্সে থাকে, রাইট, তো ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জিনিসটাতে বুঝছো যে যাদের হচ্ছে কাজ করছে এদেরটা চলছে, যাদেরটা কাজ করে রোভার চলে নাই, এটা এই জায়গাটা অনেকটা লাকের মতো হয়ে গেছিল, এবং আমাদের মতো অনেকেরই যে চলে নাই এরকম। বাট দেন अगेन এখানে একটা জিনিস, মানে আমরা যত এগুলা বলি এগুলা লেজিট এক্সকিউজ, মানে এগুলা মানে বাঁচার জন্য এক্সকিউজ না, এগুলা লেজিট জিনিস। বাট একটা জিনিস দেখো যে এজিএস ওদের কিন্তু এগুলো কখনো হয় না, যে অ্যাটলিস্ট মানে এটা তুমি অ্যাডভান্স টেক বলো বা টেকনিক বলো, কিছু তো একটা ওরা কিছু করে যেটা দিয়ে ওরা এখান থেকে ওরা এদেরকে শিল্ড করতে পারে নিজেদেরকে। সো স্কোপস ফর ইমপ্রুভমেন্ট আর অলওয়েজ দেয়ার আর কি, এটা বলবো। তো এই আর কি যে তোমার এই ছিল চ্যালেঞ্জেস, আর এটা একটা লার্নিং অপরচুনিটিও ভাই, যে আদার টিমসরা কিভাবে চিন্তা করে ওরা মেকানিক্যাল সিস্টেমটা বানাইছে, সফটওয়্যারটা ডিজাইন করছে, সার্কিটটা ডিজাইন করছে। এটা হচ্ছে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছো, যে এটা তুমি এটা বলাতে একটা জিনিস মনে পড়লো, যে এরপর হচ্ছে আমরা কিছু একটু মানে ফান করি, কলকাতায় ঘোরাফেরা করি, একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল যাই। তো এরপর আসার পর যখন আমরা একটা মিটিং করি, যেটা একদম ফার্স্ট মিটিং, ঠিক আছে, মানে দেশে আসার পর ফার্স্ট মিটিং যেটা হয়, এটা নিয়ে তুমি যেটা বলা যে অন্য টিমরা কিভাবে কাজ করতেছে, অনেকগুলো মার্স রোভার টিম মানে ইন্ডিয়ান লোকাল টিম যারা অত ভালো করে নাই, বাট ওরা অনেকেই দেখলাম যে লিনাক্সে কাজ করতেছে। তো তখন আমি লিনাক্স ভয় পাই, আমরা তখন যে লিনাক্সে আমরা কাজ করবো না, আমরা ম্যাক পিসি বা নিজেরাও পার্সোনাল কম্পিউটারে সবাই উইন্ডোজ চালাই। তো জিনিসটা এরকম হয়েছে যে তখন আই থিঙ্ক হাসিব আর আশিক ওরা বললো যে স্যার একটা জিনিস খেয়াল করলাম, সবাই না ওই উবুন্টু এগুলো ইউজ করে, কারণ ওরা রস চালায়। তো রসর নাম জীবনে শুনি নাই তখন আমি। তো তখন হচ্ছে খলিল স্যার বললো যে হ্যাঁ আমি চাই এরপর হচ্ছে তোমার নেক্সট যেটা সেট আপ করো সবকিছু রসের আন্ডারে হবে। রস হচ্ছে বেসিক্যালি রোবট অপারেটিং সিস্টেম, মানে এটা হচ্ছে রোবট নিয়ে কাজ করলে তুমি অনেক কিছু, অনেকগুলো মাল্টি সেন্সর একসাথে একটা হুডের আন্ডারে আনতে হলে ইউ নিড রস, অবভিয়াসলি লাগবেই ওটা। সো তখন হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে আমরা সর্ট অফ রস নিয়ে কাজ করা স্টার্ট করি। ওকে ভাই, সো আইআরসি ওয়াজ ফান, রাইট? ইউআরসি তে কি অবস্থা হলো? ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ যেটা ইউএসএ তে হয়, সো ওইটাই তো আমাদের মেইন গোলটা থাকে, রাইট? ওখানেই পারফর্ম করাটা আমাদের জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস। ওটার স্টোরিটা কি? কোভিড এর সময় করছিলাম, রাইট? সেই টিম আমিও ছিলাম 2021 এর টিমটা, বিষয় তো হইলো না। তো ওইটা একটু গো থ্রু যদি করতেন আমাদের সাথে। সো 2020 মানে কোভিড এর ইয়ারটাতে যেটা হয় আর কি, মানে তোমাদের রিক্রুটমেন্টের আগের কম্পিটিশনটা। সো ওই যে আমরা ডিসাইড করলাম যে রস এগুলো করবো, অনেক কিছু আমরা শিখা স্টার্ট করলাম। সায়েন্সের নতুন একটা আমরা প্রোটোটাইপ তৈরি করতেছি আর কি, অলমোস্ট করেও ফেলছিলাম অনেক কিছু। তো এরপর হচ্ছে গিয়ে মানে আইআরসি থেকে আসার পর হচ্ছে আমরা অনেক মোটিভেটেড ছিলাম যে মানে আচ্ছা যে এখন রিয়েল কম্পিটিশনের টেস্ট পেয়ে গেছি, এখন ভালো করতে হবে আর কি ইউনিভার্সিটিতে। তো হচ্ছে পিডিআরটা হচ্ছে গিয়ে যে বললাম তখন যে জাবের ভাইয়ের সাথে কাজ করে সাবমিট করলাম। এরপর হচ্ছে তোমার এসএআর এর টাইম আসলো। এসএআরটা হচ্ছে গিয়ে এসএআর এর সময় যেটা হয়েছিল যে হচ্ছে যত হচ্ছে আগের থেকে শুরু করো না কেন তোমার লাস্ট ডেতে একটু রাশ থাকবেই আর কি। তো এবার যেটা হয়েছিল যে এসএআর এর সময় যে আমরা সবকিছু এভরিথিং ইজ ডান, কিন্তু যখন হচ্ছে গিয়ে আমরা লাস্টে আমরা সাবমিট করব তখন আশিক বলল যে ভিডিও রেন্ডার হয়ে গেছে, খলিল স্যারকে পাঠাই একটু ফোন করি যে স্যার যদি দেখতে পারে। 2021 এর এটা 2021 এর यस আমি ছিলাম। এটা কি মানে ট্রাকেরটা মেকানিক্যালের না গ্রাইন্ডারের? না আমি যেটা বলতেছি ওখানে হচ্ছে কি ট্রাক ব্যাকগ্রাউন্ডে ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। ওইটা আই থিং 2020 এর। ওকে ওকে। সো ওটা হচ্ছে গিয়ে তখন স্যারকে হচ্ছে ফোন করে জাগানো হয়েছে 5টা-6টার দিকে, ভোর 5টা-6টা। তো স্যার হচ্ছে বলে আচ্ছা দাঁড়াও দেখতেছি। তো স্যার যেটা ফিডব্যাক দিল যে তোমার ইকুইপমেন্ট সার্ভিসিং এর যে টাস্কটা ওইটা হচ্ছে ওই বোর্ডটা হচ্ছে একটা ট্রাকের সাথে ঝুলায় তারপর করা হয়েছিল। তো ট্রাকটা যেহেতু আসতেছে এটা খুব বাজে দেখাচ্ছে। তো স্যার বলে যে এইটা আসলে রিমুভ করো। তো আশিক বলে করবো নাকি এখন হচ্ছে গিয়ে মানে এটা কি পুরো এডিট করে ফেলে দিব নাকি? তখনও হচ্ছে ইউটিউব দেখে একটা বের করলো যে তোমার যে পাশের স্লাইডটা ব্লার করে দেওয়া যায়, যে তোমার ইনস্টা রিল গুলোতে যেরকম হয় যে তোমার হচ্ছে গিয়ে জাস্ট পার্টিকুলার সেগমেন্ট দেখা যাচ্ছে বাকি জায়গাগুলো ব্লার, ওরকম একটা করলো। আর রিপোর্টে হচ্ছে স্যার কিছু ফিডব্যাক দিল যে এই টাইপের কিছু ওয়ার্ড অ্যাড করো, সেন্সর টেন্সর এগুলো। তাহলে আচ্ছা ঠিক আছে অ্যাড করলাম, সবই ডান, সাবমিট করব।
পিডিএফ এ কনভার্ট করলাম। এই সময় একটা বাজে একটা ঝামেলা দেখলাম যে ওই তোমার কিছু জায়গায় যে সিম্বল থাকে না, যে ইকুয়েশন ইনভার্স কাইনেমেটিক্স এর, ওই জায়গাগুলোতে কোশ্চেন মার্ক আসছে, মানে তোমার সিম্বল ঢুকে নাই। আমি ফুল প্যানিক মোডে বলছি এই টাইম নাই করতে পারবো না। রাহান বলে যে দোস্ত চিল, আমি দেখতেছি। ও করলো কি, ও ঠান্ডা মাথায় ও প্রত্যেকটা হচ্ছে সিম্বল মাইক্রোসফট ডকে যে অ্যাড করা যায়, সিম্বল ইনসার্ট করে তখন আমি প্যানিক করতেছি যে শেষের দিকে ঝামেলা হলো। পরে ওইটা ঠিক করে ফাইনালি হচ্ছে স্যারকে আরেকবার দেখাইছি। স্যার এবার হচ্ছে কোনো রিভিউ মানে চেঞ্জ করতে বলে নাই। পরে হচ্ছে আপলোড করলাম। এরপর আমরা তো লাস্ট 2 দিন, মানে সবসময় যেটা হয় যে আমরা লাস্ট 2-3 দিন ঘুমাই না, বাসায় যাই না ভাই। এরপর হচ্ছে গিয়ে মানে তখন আবার হচ্ছে আমি মহাখালীতে মানে ভাড়াতে থাকতাম একটা ফ্রেন্ডের সাথে 1 বছরের মতো আর কি, কোভিড এর জাস্ট আগে। তো এই মানে ঘুম চোখে যাচ্ছি, তখন হচ্ছে গিয়ে রাজিন ভাইয়ের সাথে দেখা। এইতে আমি রাজিন ভাই বলে কি অবস্থা, আমি বলি এই তো ভাই অবস্থা ভালো। আচ্ছা তোমার কথা বলার দরকার, তুমি যাও ঘুমাও যাও, তুমি বাসায় গিয়ে ভাই দেখেই বুঝছি কি অবস্থা, ভাই দেখেই বুঝতে পারছে অবস্থা খারাপ। তো এসিআর পর্যন্ত ভালো ছিল, বাট এখানে আমি বলবো যে আমাদের একটা স্ট্রেংথ বা গুড পয়েন্ট যেটাই বলো, যে আমরা যেটা ট্রাই করছি যে এসিআর হয়ে গেছে বাট মোমেন্টাম থামাবো না, আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি, একজন এক একটাতে কাজ করতে ফাইনাল রাউন্ডের জন্য আর কি। হ্যাঁ, যে আমরা ধরে নিছি যে ইনশাল্লাহ আমরা উঠবই, আমরা ওইভাবে আমরা কাজ করি, যেটা প্রতিবারই হয় আর কি, ওইভাবে আমরা কাজ করতেছি। তো এরপর হচ্ছে কি যেটা হয় যে তখন আর কি মাত্র শুরু হয়েছে যে অমুক জায়গায় 3-4 জন ইনফেক্টেড। তা এরপর আস্তে আস্তে মানে আমরা যেহেতু কাজে বিজি ছিলাম, মানে হুট করে আউট অফ নোহোয়্যার দেখলাম যে আসলে মানে নাম্বারটা বেড়ে গেছে অনেক। তো এরপর হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হলো। এরপর হচ্ছে গিয়ে আমরা কি আর করবো, যে আমরা এসিআর দিয়ে বসে আছি আর কি, কিছুই করা হচ্ছে না, লকডাউন হয়ে গেল। এরপর হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন আমাদের ওই একটা মেসেঞ্জার গ্রুপে একজন টেক্সট করলো যে একজনের পোস্ট শেয়ার করলো যে অমুক একটা ইন্ডিয়ান একটা টিম তারা হচ্ছে এসআর কোয়ালিফাই করছে, বাট আমাদের কোনো নোটিফিকেশন আসে নাই। আমরা একটু প্যানিক মোডে গেছি। হ্যাঁ, তার মধ্যে আমাদের তো কম্পিটিশন এবার বাদই বলতে গেলে, ওরা আগেই হচ্ছে বন্ধ করে দিছে, কিছু বলতেছে না। ওরা প্রথম দিকে আশাবাদী ছিল যে কমলে হয়তো পোস্টপোন হবে, বাট পরে ওরা বলছে যে না হবে না, খালি এসআর এর রেজাল্ট দেওয়া হবে। এসআর এর রেজাল্ট আসতেছে না। এর মধ্যে আমি স্পেশালি প্যানিক খাইছি, কারণ আমি রিসার্চ এন্ড ডকুমেন্টেশনে, এবং আমি একা, ওইবার লিটারালি আরেকজন ছিল বাট ও নতুন আর কি, ওরকম কাজ করতে পারে নাই। এসআর রিপোর্টটা পুরোটাই বলতে গেলে আমার হাতে, আর হচ্ছে জাবের ভাই যতটুকু পারছে, ভাই ভালো সাপোর্ট দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি পুরো প্যানিক মরে যাই, যদি এসআর যদি পাস না করতে পারি, যদি হবেটা কি আল্লাহ, মানে অবস্থা খারাপ। তো এরপর হচ্ছে 2 দিন পর হচ্ছে রেজাল্ট আসলো, আর এরপর হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের মধ্যে আমরা ফার্স্ট আসলাম, আর ইন্টারন্যাশনালি মনে হয় থার্ড ছিলাম। আগে ছিল হচ্ছে স্ট্যানফোর্ড আর মিশিগান। তো এইটা হচ্ছে গিয়ে আগুনের মতো ইউনিভার্সিটি ছড়াই গেল। আর হচ্ছে ব্র্যাকের মনে হয় কভার পিকচার চেঞ্জ করছিল এবার, ওয়েবসাইটের যেটা আর কি মঙ্গলতরীর ছবি দিছিল। প্যারা যেটা লাগছিল যে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে এবার কম্পিটিশনটা করতে পারলে মানে আরো যদি নিচেও যদি র্যাঙ্ক আসতো, রিয়েল ফ্লেভারটা পাওয়া যেত, যেটা মানে যেতেই পারলাম না, ইউআরসি যেতে পারলাম না আর কি। তো এখানে হচ্ছে গিয়ে তো তখন হচ্ছে আবার যেহেতু কোভিড, তোমার হচ্ছে ডেইলি স্টার এখান থেকে আমাদের মেইল টেল আসছে যে মানে যেহেতু কোভিড আমরা চাচ্ছিলাম ইন্টারভিউ নিতে, বাট ওটা পসিবল না, আপনারা কোশ্চেন করছে, আপনারা উত্তর লিখে পাঠান। তো ওইভাবে করে গেল। তো এরপর যখন কোভিড কমে আসছে, এরপর হচ্ছে তো তোমাদের রিক্রুটমেন্টের পর আই থিঙ্ক, হ্যাঁ তোমাদের রিক্রুটমেন্ট ডিসকর্ডে যে আমরা লং একটা ইন্টারভিউ সেশন নিলাম। এরপর তো আস্তে আস্তে হচ্ছে গিয়ে শুরু করলাম আমরা নেক্সট ইয়ারের জন্য, 2021 এর জন্য। সো 21 তো দেখছোই, মানে আমরা নো এক্সপেরিয়েন্স কিরকম। একটা ফান স্টোরি ছিল আমার ইন্টারভিউতে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে রস নিয়ে আমার আইডিয়া আছে কিনা। আর তোমার ইন্টারভিউয়ার কে ছিল? আমার ইন্টারভিউ ছিল ফিরোজ ভাই। আচ্ছা, ফিরোজ ভাই ছিল, সালমান ভাই ছিল, আরেকজন কে ছিল মনে নেই। আচ্ছা, হাসিব মনে হয়েছিল, আমাদের ছোট হাসিব। আচ্ছা, ছোট হাসিব। সো আর কি আমাকে জিজ্ঞেস করেছিল, আই থিংক হাসিব হলে সিনিয়র হাসিব হবে, কারণ ছোট হাসিব ছিল আমার সাথে। আচ্ছা, তাহলে হাসিব ভাই হবে। আচ্ছা, ওকে। সো আমাকে জিজ্ঞেস করছে রস নিয়ে আমার আইডিয়া আছে কিনা। এখন আমাদের তো ট্র্যাডিশনাল কম্পিউটার সায়েন্সের রস নিয়ে পড়ানো হয় না, রাইট? সো আই হ্যাভ নো আইডিয়া রস কি জিনিস, রাইট? তো আমি বলছি যে না আমি জানি না। সো আদার অনেক কিছু কোশ্চেনই করছে। লাস্ট টাইম আমাকে বলছে ঠিক আছে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, তুমি রসটা নিয়ে একটু পড়াশোনা করো। সো লাইক ডিসকর্ড হয়েছে, তো আমি বুঝি নাই, আমি সার্চ করছি রাস্ট লিখে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাস্ট ল্যাঙ্গুয়েজ আসছে। আচ্ছা, তখন রাস্ট তো ওরকম উঠে নাই,
কিন্তু যেহেতু আমাকে এটা নিয়ে শিখতে বলছে, তো আমি তো ভাবছিলাম ওমা এটা হচ্ছে মার্স রোভার, এখানে মনে হয় এটা মনে হয় পাইথন সি প্লাস প্লাস এগুলো ইউজ করে, আর মনে হয় অ্যাডভান্স জিনিস ইউজ করে। এন্ড রাস্ট প্লাস স্পিড কি গুড ওর মানে স্পিড অনেক ভালো, সি প্লাস প্লাস লেভেলের স্পিড, এন্ড রোবোটিক্স এর জন্যই তো রাস্ট। সো আমি রাস্ট 1 মাস ধরে শিখছি ভাই। আচ্ছা, অনেক কিছু। ও মাই গড। তারপরে যখন কনফার্মেশন পাইলাম টিমে, তারপরে যাই বললাম ভাই আমি তো রাস্ট শিখে ফেলছি। বলে রাস্ট কি? ও মাই গড। তারপর আমি ভুল ভাঙছে যে না নট রাস্ট ইজ রস। তারপর আবার রস শিখলাম আলাদা করে আর কি। হ্যাঁ, এন্ড আই থিংক তোমরাই হচ্ছে রসে ভালো কিছু কাজ করছিলা। হ্যাঁ, আমরা হচ্ছে ধ্রুব আমরা জয়েন করার পরে রসে হচ্ছে ফার্স্ট টাইম কোন রোবট চালাইছিল, রোবট চালানো হয়েছে। রাইট, তখন হচ্ছে আরএনডি তে ছিল, ইউনিভার্সিটিতে তো এটা করা হয় না। রাইট, আমরা শিখে নিছিলাম কিছু বাট অ্যাপ্লাই করা হয় না আর কি। তোমরা এটা ফার্স্ট করছো। আমার টিমে যে হচ্ছে পরে রস দিয়ে পুরো হ্যাঁ পুরাটাই নেভার মাইন্ড। আপনি মানে এটা হচ্ছে গিয়ে মানে একটা ভালো পয়েন্ট আনছো যে একটা জিনিস আমরা স্টার্ট করছি, স্টার্টও না জাস্ট আইডিয়াটা স্টার্ট, এরপর হচ্ছে আস্তে আস্তে ইভলভ হচ্ছে। আই থিংক এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মানে মঙ্গল তৈরি বা আমাদের মার্স রোভার টিম, যে মানে কন্টিনিউয়াসলি ইভলভিং যে জিনিসটা, এটা হয়তো হতে পারে যে রস অনেক কমন সবাই ইউজ করে, বাট আমাদের জন্য এটা নতুন, আমরা এটা কখনো আগে ইউজ করতাম না। সো এখান থেকে যে মনে করো যে লার্নিংটা হচ্ছে, এখন রস ছাড়া কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। এক্স্যাক্টলি। তারপর আমি হচ্ছে গিয়ে কিছু কাজ করে ওগুলো মানে রস লাগে আর কি। আচ্ছা, তোমরা তারপর হচ্ছে এই তো তোমরা তো রসের মোটামুটি ভালো কাজ করলা। এরপর আমার যেটা চ্যালেঞ্জ ছিল, যদি আমি আমার পার্সপেক্টিভে বলি, আমার হচ্ছে আমার আর মাসিয়াতের, আমরা দুইজন সায়েন্স টিমের, সো আমাদের চ্যালেঞ্জ ছিল হচ্ছে গিয়ে যে এইবার আমরা যেটা করব যে মাল্টিপল টেস্টিং মেকানিজম তৈরি করব অ্যাস্ট্রোবায়োলজির জন্য। হ্যাঁ, মিনিমাম তিনটা টেস্ট করতে পারবে। সো যেসব ডিজাইন আইডিয়া আসতেছে মাথায়, স্পেশালি মাসিয়াত তো এগুলোতে এক্সপার্ট, কোনোটাই ফিজিবল মনে হচ্ছে না। তো পরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে পুরাটা হচ্ছে 3D প্রিন্ট করব। তো 3D প্রিন্ট এক্সপেন্সিভ জিনিস, তো স্যারকে বললাম যে স্যার টাকা পয়সা তো এবার অনেক লাগবে। স্যার বললো যে এত টাকা পয়সা কেন লাগবে? আমি বললাম যে স্যার পুরোটা তো 3D প্রিন্ট করতেছি, সো পিএলএ তে ভালো অ্যামাউন্ট অফ টাকা যাবে একটা। তো স্যার বলে যে কত যাবে? তো আমার যতদূর মনে পড়ে যে 10,000 সামথিং। তো স্যার বলে যে একটু টাকা তো দিতে পারবো শাহরিয়ার, এটা ওরি করার কি? তো আমি তো মনে করছি আরো বেশি মনে হয়। বলছি না স্যার, ওগুলোতেই হবে, সেন্সর নতুন আমরা কিনতেছি না, আগের গুলো স্যালভেজ করতেছি, সো ওটা ঝামেলা নাই। তো আমার মনে আছে যে তখন হচ্ছে গিয়ে মনে করা প্যান্ডেমিক পুরো যায় নাই, কিন্তু আমরা মাস্ক পরে ল্যাবে কাজ করা স্টার্ট করছি আর কি তখন ওই টাইমটা। তো আমি আর মাসিয়াত আমরা যেটা করি যে আমরা হচ্ছে গিয়ে একটা পুরো একটা রোড ম্যাপ বানাই, বুঝছো? আচ্ছা, তোমরা তারপর হচ্ছে এই তো তোমরা তো রসের মোটামুটি ভালো কাজ করলা। এরপর আমার যেটা চ্যালেঞ্জ ছিল, যদি আমি আমার পার্সপেক্টিভে বলি, আমার হচ্ছে আমার আর মাসিয়াতের, আমরা দুইজন সায়েন্স টিমের, সো আমাদের চ্যালেঞ্জ ছিল হচ্ছে গিয়ে যে এইবার আমরা যেটা করব যে মাল্টিপল টেস্টিং মেকানিজম তৈরি করব অ্যাস্ট্রোবায়োলজির জন্য। হ্যাঁ, মিনিমাম তিনটা টেস্ট করতে পারবে। সো যেসব ডিজাইন আইডিয়া আসতেছে মাথায়, স্পেশালি মাসিয়াত তো এগুলোতে এক্সপার্ট, কোনোটাই ফিজিবল মনে হচ্ছে না। তো পরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে পুরাটা হচ্ছে 3D প্রিন্ট করব। তো 3D প্রিন্ট এক্সপেন্সিভ জিনিস, তো স্যারকে বললাম যে স্যার টাকা পয়সা তো এবার অনেক লাগবে। স্যার বললো যে এত টাকা পয়সা কেন লাগবে? আমি বললাম যে স্যার পুরোটা তো 3D প্রিন্ট করতেছি, সো পিএলএ তে ভালো অ্যামাউন্ট অফ টাকা যাবে একটা। তো স্যার বলে যে কত যাবে? তো আমার যতদূর মনে পড়ে যে 10,000 সামথিং। তো স্যার বলে যে একটু টাকা তো দিতে পারবো শাহরিয়ার, এটা ওরি করার কি? তো আমি তো মনে করছি আরো বেশি মনে হয়। বলছি না স্যার, ওগুলোতেই হবে, সেন্সর নতুন আমরা কিনতেছি না, আগের গুলো স্যালভেজ করতেছি, সো ওটা ঝামেলা নাই। তো আমার মনে আছে যে তখন হচ্ছে গিয়ে মনে করা প্যান্ডেমিক পুরো যায় নাই, কিন্তু আমরা মাস্ক পরে ল্যাবে কাজ করা স্টার্ট করছি আর কি তখন ওই টাইমটা। তো আমি আর মাসিয়াত আমরা যেটা করি যে আমরা হচ্ছে গিয়ে একটা পুরো একটা রোড ম্যাপ বানাই, বুঝছো? এবং মাসিয়াদের সাথে কাজ করে আমি বলবো যে ওর কাছ থেকে কিছু ভালো গুণ যেগুলো আমি শিখতে পারছি, যে টাইম ম্যানেজ করা, টাইম চেস করা। ধরো যে 20 তারিখের মধ্যে একটা কাজ করতে হবে, ও এটা শেষ করবেই। হ্যাঁ, কমিটমেন্ট দিলে ও ডেলিভারি করবেই। মানে ও তো তোমার থিসিসেও ছিল মনে হয়, দেখছো তো? মানে ও রাতটা মানে আর তার মধ্যে ওরও হইতেছে রাতে না ঘুমায় কাজ করতো, আমি ওইরকম, যে আমাদের কম্বিনেশন ভালো ছিল অনেক। তো আমরা দুইজন মিলে হচ্ছে আমরা বানাইলাম টাইম টেবিল, যে এতদিনের মধ্যে টেস্টিং করবো, এতদিনের মধ্যে সেন্সর করবো। তো এভাবে আমরা মানে ফিক্স করে নিছি। তো আমি যেটা করছিলাম, আরেকটা চ্যালেঞ্জ যেটা ছিল, যেহেতু তোমরা তখন মাত্র নতুন, তো আগে যেটা হতো যে আমরা কিছু শিখে ঢুকতাম। এইবার যেটা দেখছি যে অনেক মানুষ অনেক ইনথুজিয়াস্টিক, বাট আগে বেসিক রোবোটিক্সই করে নাই। তার মধ্যে আমার আন্ডারে রাইটিং টিমও, সায়েন্স টিমও। রাইটিং টিমকে আমি বলছি আচ্ছা তোমরা পিডিআর এসএআর পড়তে থাকো, তোমরা মানে ওদেরকে স্টল করতেছি। আর এখানে হচ্ছে সায়েন্স টিমকে কাজ দিছি যে তোমার এই যে 2-3টা সেন্সর ইন্টিগ্রেট করে দেখো। সেন্সর যদি হার্ডওয়্যার না থাকে, অনলাইনে হচ্ছে ওই যে তোমার টিঙ্কার ক্যাট, যেটা টিঙ্কার ক্যাটে কিছু কাজ দিতাম, যেগুলো করো ওগুলো করে করে আমি ওদেরকে টিচও করতেছি, আবার আমিও কাজ করতেছি যে সেন্সর তোমার
ক্যালিব্রেট করে একসাথে তোমার মার্চ করে 4-5টা সেন্সর। আর এইখান দিয়ে মাসিয়াত হচ্ছে ডিজাইন আইডিয়া ও ডিজাইন করতেছে আর কি। হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে ডিজাইন যখন কমপ্লিট হলো অনেক দিন লাগছে ওর, 1 সপ্তাহ মতো, এবং ও মনে হয় 12-13 ঘন্টা করে, কারণ ও একা, লিটারালি আর কেউ নাই। নতুন যারা ডিজাইনে আসছিল ওদেরকে মাসিয়াত হচ্ছে কাজ দিছে যে তোমরা আগের জিনিসই রিপ্রোডিউস করো শেখার জন্য। তো এইটা অনেক ভালো ছিল, এবং প্রথমবার হচ্ছে ডিজাইন টিমে অনেক স্কিলড পারসন আমরা পাইছিলাম এবার, এবং দে ওয়ার রিয়েলি গুড। বাট এগেইন হচ্ছে বেশি মানুষ মানে কন্টিনিউ করে নাই। এটা যাই হোক, এটা হয়তো আমরাই রাখতে পারিনি, এটা আমাদের দোষ আছে। তো মাসিয়াত হচ্ছে মেইন সিস্টেমে কাজ করতেছে, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার পিডিআর এর ডেডলাইন এসে পড়লো। পিডিআর এ তো অ্যাটলিস্ট কিছু ক্যাট ডিজাইন দেওয়া লাগবে। তো তখন মনে আছে যে আমাদের আরেকজন মেম্বার ছিল, ওকে পাই না অনেক কষ্টে খুঁজে পাই, বলছে যে ভাই তুমি আমারে খালি আর্মটা খালি আমারে ক্যাট করে দাও, বাকি সব মাসিয়াত দেখতেছে। ওটা করলাম, এরপর হচ্ছে আবার সায়েন্সে ব্যাক গেলাম। এরপর ফাইনালি যখন ডিজাইন শেষ হইলো মাসিয়াতের, এরপর হচ্ছে আমরা খুঁজতেছি ভেন্ডর যে কে প্রিন্ট করে দিবে। তো আমাদের ব্র্যাকেরই একজন আছে যে ওয়ালিদের তো নিজেদের এখন স্টার্টআপের মতো আছে, একটা 3D প্রিন্ট করে, ওকে ইয়ে করলাম। পরে ওকে নেওয়াতে যেটা মেইন সুবিধা হয়েছে, ও হচ্ছে মানে 3D প্রিন্ট করতে যেটা হয় যে অনেক সময় অনেক পিএলএ নষ্ট হয়, যে প্রিন্ট হইতে হইতে অফ ট্র্যাক চলে যায়, তখন বন্ধ করে দিয়ে ওই জায়গা কেটে বা ভেঙে আবার ওই পার্ট থেকে স্টার্ট করতে হয়। এই জিনিসটাও খুব ভালো করে দেখছে, এবং হচ্ছে আমরা একদম পারফেক্ট শেপ পাই। তো জিনিসগুলো সব ভাঙা ছিল প্রথমে, এরপর আমরা সবকিছু অ্যাটাচ করছি। তো যখন ওটা আমরা আনছি ল্যাবে, তো অন্যরা দেখে যে হাসিব ছিল, রায়হান ছিল, ফিরোজ বলে যে এইগুলো কি, মানে এটা কি আনছিস তো? আমি বলছি ভাই অ্যাসেম্বল করতে দে, এরপর হচ্ছে দেখ কমলা রঙের যেটা ছিল। হ্যাঁ, এবং ওটা আমার কাছে খুবই ভালো লাগছিল। বাট ওটাতে যেটা হয়, অ্যাসেম্বল করার পর প্রবলেম যেটা হয় যে 3D প্রিন্ট করলে আসলে যে তোমার এই একটু মিলিমিটার এদিক সেদিক হয় না, ওইটার জন্য তোমার মোটর হচ্ছে ঠিকঠাক মতো কম্পেটেবল হয় নাই। তো পরে ফিরোজ আবার হচ্ছে কি ভিতরে ওটা ম্যানুয়ালি কেটে মোটর বসায় কিছু কাজ করাইছিল আর কি। তো এরপর যেটা হয় যে আমরা কাজ করতে করতে এমন একটা টাইম আসে যে আমরা ডিসাইড করি যে হয়তো কম্পিটিশন করা হবে না, বিকজ ওরা বলছে যে অনসাইট কম্পিটিশন বাদ করলে নিজ নিজ দেশ থেকে কম্পিটিশন হবে, এবার তোমরা তোমাদের ক্যাম্পাসে করবা। আর আমাদের ক্যাম্পাস বলতে হচ্ছে টার্ক হচ্ছে বুকিং নেওয়া লাগবে, প্লাস হচ্ছে তখন আমাদের ফাইনালস চলে। তোমার কি মনে আছে যে আমাদের যে একটা বড় মিটিং হয় অনলাইনে, ওইটা মিটিং এর মোটো ছিল যে ডিসাইড করবো যে কম্পিটিশন করবো কি করবো না। তো তখন হচ্ছে কি আমরা অনেক দোটানায় ছিলাম, বা ডিসাইড করলাম যে করবো, কম্পিটিশন করবো। এন্ড সায়েন্সটা হচ্ছে বাদ পড়ে তখন, যে সায়েন্স করা যাবে না, কারণ সায়েন্সে অথেন্টিক টেস্ট ওরা ভেরিফাই করতে পারবে না রিমোটলি। বাট বাকি 3টা অটোনমাস এগুলো কিন্তু মানে ভিডিও স্ট্রিমের মাধ্যমে আমি দেখতে পারবো যে ঠিকঠাক চলতেছে নাকি। তো এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ না করতে করতে ফাইনালি করলাম, এবং ফাইনালি হচ্ছে আমরা যে আমাদের ব্যাচটা ইউআরসি আমরা করতে পারলাম, যদিও ইউএসএ যাওয়া হয় নাই, ইউআরসি হলো না, বাট দেশেই ইউআরসি আর কি হলো। তো এরপর হচ্ছে তো আমরা যে আমরা টার্কে গেলাম, ওখানে হচ্ছে গিয়ে প্রথম দিন হচ্ছে এই কারেন্ট থাকলো না, কারেন্ট চলে গেল। পরে ডম সুপারভাইজার বললো যে 20 ইয়ার্স ফার্স্ট টাইম এমন হয়েছে যে পুরো সিস্টেমের কিছু কারেন্ট। যেদিন আমরা গেছি সেই দিন রাতের বেলায় হচ্ছে সারাদিন মশার কামড় খেয়ে অবস্থা। আমি রায়হান ভাই নিচে নেমে গাছের নিচে ঘুমাইছিলাম, ওখানেও মশা কম ছিল চিন্তা করো যে আমাদের এখানে। তো ওখানে আমাদের ডম থেকে আমরা সূর্যোদয় ছিলাম না, সূর্যোদয় যাচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আমি এটা শেয়ার করি, যে পুরোটাই তো খালি, কারণ তখন হচ্ছে কোভিড, কিছু ফরেন স্টুডেন্ট ছিল খালি। আমি যেটা করতাম যে দিনের বেলা একটা রুমে থাকতাম, তো মশা হচ্ছে মানে তোমার হচ্ছে ফ্লেশের গন্ধ পেয়ে ওখানে আসতো, রাতে আরেক জায়গায় ঘুমাইতাম ওখানে আর মশা আসতো, ঠিক আছে, মশার সাথে হাইড এন্ড সিক। এবং এটা কাজে দিছে, কারণ ফার্স্ট দিন আমি কামড় খাইছি, পরের দিন আমি উপরে চলে গেছি, দেখি যে আর মশা নাই। তো ওখানে তো মানে অ্যাজ ইউ নো যে আমাদের ওখানে যে চ্যালেঞ্জেস গুলো, যে একই টাইপের, যে কমিউনিকেশন হয় না। তারপর আমাদের বানাইতে হয়েছে তোমার ভার্টিক্যাল ড্রপের জন্য স্লোপ বানাইতে হয়েছে। কম্পিটিশনের আগের দিন রাতে আমাদের রাউটার নষ্ট হয়ে গেছে। এন্ড অলসো ইউ রিমেম্বার হচ্ছে আমরা বৃষ্টির দিন, যেটা হ্যাঁ মেইন যেদিন কম্পিটিশন ছিল সেদিন ঝুম বৃষ্টি, এত বাজে বৃষ্টি, এবং মানে আমি আর তুমি যে বসে আছি একজন একজনের কথা শুনতে পারতেছি না, হ্যাঁ এত জোরে জোরে বৃষ্টি, এবং তাদেরকে বলতেছি তারাও শুনতেছে না, যে এখানে পসিবলই না। পরে মনে হয়
আমরা জুমে আই থিংক ওদেরকে দেখাইছিলাম না যে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখানে রোভার চলতেছে, এখান দিয়ে টিনের ফুটা দিয়ে পানি পড়তেছে। পরে হচ্ছে ওরা আমাদেরকে যে আরেকটা স্লট দেয়, হ্যাঁ, ওরা এই নিজেরাই স্লটের মধ্যে করতেই হবে, এর বাইরে আর কোনো স্লট নাই। ওই স্লটটা না দিলে ভাই, ওই স্লটটা না দিলে আসলে কোনো মার্কসই পাইতাম না। এক্স্যাক্টলি, মার্কস পাইতাম না। এন্ড স্লটটা আই থিংক পরের দিন ছিল, এন্ড পরের দিন হচ্ছে গিয়ে যে আমাদেরকে অটোনোমাসেরটা, যেটা আমার মনে আছে যে অটোনোমাসের কোঅর্ডিনেট দিয়ে দেয়। আমি আর মুরসালিন ছিলাম, আমরা হচ্ছে ড্রামস হচ্ছে আমরা ওই পয়েন্টের মধ্যে বসাচ্ছি, আর নেটওয়ার্ক ভালো না, বসানোর পর দেখি যে আল্লাহ আমরা বেশি সামনে চলে গেছি, আবার ওইটা হচ্ছে গিয়ে ঠিক করো। তারপর হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম, এটা তোমরা জানো নাকি, লাইডার নিয়ে যে প্রবলেম ফেস করছিলাম, এটা কি শুনছিলা তোমরা? রাসবেরি পাইয়ের সাথে মানে হচ্ছে রাসবেরি পাই হচ্ছে সারাদিন 3 ঘন্টা ধরে প্যাকেজ খালি ডাউনলোড হইতেছে, ওটা শেষ হয় না। পরে হচ্ছে গিয়ে যে আমরা মনে হয় লাইডার ছাড়াই আই থিংক আরেকটা প্রবলেম ছিল, আমরা আগের দিন টেস্টিং করছি অটোনোমাস, রাতের বেলা সব ঠিকঠাক চলে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভোরবেলা ঝুম বৃষ্টি হইছে, মাঠের মধ্যে পানি, আর চাকা তো গ্রিপ হয় না, এন্ড এইটা কি মনে আছে ওই যে আনন্দপুর থেকে যে রোবট যে পড়ে গেছিল বা পড়ে যাইতে নিছিল? না ভাই, এটা আমার খেয়াল, তখন আমরা কেউ ছিলাম না, আমরা 3 জন গেছি চা খেতে অন্য জায়গায়। আসার পর পরে হচ্ছে একজন সুপারভাইজার বলে যে তোমাদের তো পড়ে গেছিল, আমরা তো উঠাইছি এটা। আরেকটা জিনিস হচ্ছে ভাই, ওই যে আমাদের আরেকটা মিশনে ছিল পরের দিন, হয়তো পরের দিন বা আগের দিন, আমার এক্সাক্ট ডেটা মনে নেই কোন দিন এটা। সো লাইক সকাল 5টার সময় আমার ঘুম ভাঙছে, দেখি হালকা হালকা আলো, কিন্তু সাউন্ড পাচ্ছি অনেক, সাউন্ড কিসের আমি বুঝতেছি না, মানে মাত্র ঘুম ভাঙছে তো হুট করে জানলা দিয়ে তাকায় দেখি যে এমন ঝড়, এমন বৃষ্টি, লাইক অনেক বছর হয়তো আমি দেখিনি এরকম। দেন আমি ভাবতেছি যে এখন বাজে ভোর 5টা, এখন কি যাই দেখবো যে আমাদের রোবট টোবার ঠিক আছে কিনা আনন্দপুরে, না কি করব। তো আমি আস্তে করে দরজাটা খুলছি, দরজা খুলে দেখি সবার দরজা খোলা, রুমে কেউ নাই। দৌড়ায় গেছি ভাই, গায়ে জামা কাপড় নাই, শর্ট পরা, আনন্দপুরে যায় দেখি রোববারের কি অবস্থা। রোববারও দেখে আমাদের বেস স্টেশন ছিল না, বেস স্টেশন কাভার টাভার করা ছিল, ওই যে বেতের কয়েকটা যে শেডস থাকে সেগুলো দিয়ে, ওগুলো সব মাটিতে পড়ে আছে, যাতা অবস্থা, চেয়ার টেবিল একটা এখানে একটা ওইখানে। রোববারে যায় দেখি সার্কিটের উপরে হালকা হালকা পানির ড্রপস জমে গেছে, আর ওইদিকে হচ্ছে এদিক থেকে পানি আসতেছে, ওদিক থেকে পানি আসতেছে। মানে লাকিলি কোনো পাওয়ার টাওয়ার ছিল না, যদি থাকতো তাইলে মানে সেটাই, মানে এখানে আমরা লাকি ছিলাম। আর তার মধ্যে হচ্ছে টার্কে করতেছি, রিসোর্সও তো নাই আশেপাশে। তো আরেকটা জিনিস, মানে এটা আমাদের সবার জন্য একটু নস্টালজিক মানে ফিচার অ্যাড করছে যে টার্কে আমরা আবার আসছি, এবং হচ্ছে গিয়ে এখন হচ্ছে কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, আমরা তো রাজার হালে ছিলাম, এক একজনের এক একটা রুম, দিন রাত আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, যখন ইচ্ছা কাজ করতে পারতেছি। হ্যাঁ, এবং খাওয়া দাওয়া, আমার একটা জিনিস হচ্ছে আমরা একটু প্যারা খেয়ে গেছিলাম যে মানে বলছি যে 4টায় খাবো, 6টায় গেছি, ওরা খাবার নিয়ে বসে আছে যে আমরা গরম করে দিচ্ছি। আমরা বলছি যে মানে সমস্যা নাই, আমরা এই ডিনার করবো একবার, বলেছে না 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 আমরা আসি, সমস্যা নাই। তো এটার জন্য আমি বলবো যে মানে খুবই সাপোর্টিভ ছিল, খুব সাপোর্টিভ ছিল সব রকমের স্টাফ, এভরিওয়ান, তাই না? এবং আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে মানে মোর দেন দ্য প্লেস, আই থিংক ইটস দ্য কোম্পানি দ্যাট ম্যাটার্স। মানে এটা যদি আমি অন্য কারোর সাথে যেতাম মজা লাগতো না। হ্যাঁ, লাইক আমরা যখন স্টুডেন্ট অবস্থা স্টার্ট করছি মেমোরিজটা ডিফারেন্ট ছিল, আবার যখন মঙ্গল তৈরি ইউনিভার্সিটি করার জন্য গেছি তখন মেমোরিজ ডিফারেন্ট ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে মানে, এবং পরের সেমিস্টারই হচ্ছে আমার মানে লাস্ট সেমিস্টার ছিল। আমি বলবো যে এটা হইতেছে মানে পারফেক্ট ওয়ে টু এন্ড দ্য ইউনিভার্সিটি লাইফ, ইট ওয়াজ গ্রেট। তারপর ভার্টিক্যাল ড্রপ নিয়ে বলো কিছু। ভার্টিক্যাল ড্রপ নিয়ে তুমি বলো। এটা ভার্টিক্যাল ড্রপে যেটা হয়েছিল ডেলিভারি মিশনে লাস্টের দিকে, তো আমাদের একটা 1 মিটার ভার্টিক্যাল ডিস্টেন্স থেকে রোবটটাকে ড্রপ করাইতে হয়, রাইট, ম্যান্ডেটরি যেটা। হ্যাঁ, ম্যান্ডেটরি। সো রোবটটা ওই ড্রপটা সাস্টেইন করতে পারে কিনা সেটা টেস্ট করতে হয়। তো আমাদের হচ্ছে আনন্দপুর একটা স্টেজ আছে, ওই স্টেজটা মোটামুটি হাইটটা 1 মিটারের মতোই, 1 মিটারের মতো। তো আমাদের প্ল্যান, আমরা একটা স্লোপ বানাইছি, যে স্লোপটা দিয়ে রোবট উঠার জন্য, হ্যাঁ, রোবটটা উঠে আরেক দিক দিয়ে ড্রপ করবে। এখন আমার হচ্ছে দ্যাট ওয়াজ ফার্স্ট ইয়ার ইন দা মঙ্গলদৈ, তো 1 বছর ধরে এই রোবটটা হাতে নিয়ে বানাইছি, আমরা কাজ করছি 1 বছর করে, যা যা করার করছি। এন্ড আমি আর মাহবুব ছিলাম হচ্ছে রানার এজ ইন, যে কোনো যদি এরর হয় আমরা হচ্ছে এটা ফিক্স করবো, বাট এট এ কস্ট। তো হচ্ছে ইন্টারভেনশন নেওয়া লাগে, হুইচ ইজ এ পেনাল্টি। আমরা কিছু মার্কস মাইনাস হবে, বাট আমরা রোবটটা ফিক্স করে আবার রানিং করতে পারবো। বাট আদার দেন দ্যাট আমরা রোবট টাচ করতে পারবো না, যদি টাচ করি উইল গেট মাইনাস, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সো আমাদেরকে ক্লিয়ারলি বলা ছিল যে উই ক্যান নট টাচ দ্য রোবট, আমরা আশেপাশে থাকবো, রাইট। সো লাইক দ্যাট ওয়াজ দ্য লাস্ট মিশন, এন্ড
আমাদের রোভার একটা এক্সটেন্ডার ছিল, যে হুইল দুটো এক্সটেন্ড হয়ে যাবে সামনে ভার্টিক্যাল ড্রপের আগে, দেন হচ্ছে ওই সেন্টার অফ ম্যাসটা যখন ব্যালেন্স হয়ে যাবে তখন ড্রপটা দেওয়া ইজি হয়। স্যাডলি আমাদের যখন ভার্টিক্যাল ড্রপ দিতে হবে, কন্ট্রোল থেকে এক্সটেন্ড করা হচ্ছে, বাট এক্সটেন্ডার বের হচ্ছে না, এক্সটেন্ডার আটকে আছে। তো এখন হচ্ছে একটা ক্রিটিক্যাল ডিসিশন নিতে হবে যে আমরা এক্সটেন্ডার ছাড়া রোভারটাকে ড্রপ করাবো কিনা। করালে তো রোভার উল্টে যাইতে পারে, ড্যামেজ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট ডিসিশনটা নেওয়া হয়েছে যে ড্রপ করবো, জাস্ট দিস ইজ দ্য লাস্ট টাস্ক, লাস্ট মিশন, লাস্ট টাস্ক। এরপরে আমাদের রোভার নেওয়ার কোনো কাজ নেই, কম্পিটিশন শেষ। সো ওই রিস্কটা নিতে চাইছিলাম আমরা, সো না হয়েছেও। এখন দ্য থিং ইজ প্ল্যানটা প্রপারলি এক্সিকিউট হয় নাই। আমাদের এক্সটেন্ডার যেহেতু ছিল না, রোভারটা একদম মানে ওজন অনেক, তো লাইক 50-55 কেজি এরকম মতো। সো আর কি রোভারটা পরে উল্টায় গেছে পুরা, এন্ড লাইক আই ওয়াজ ইন শক, টোটালি ইন শক, যে রোভারকে আমি এই স্টেজে কখনো দেখি নাই। সো লাইক আমি শক খায় দাঁড়ায় আছি, এন্ড হচ্ছে লাইক মাহবুব গেল, রোভারটা ধরলো। আই থট যে পিছন থেকে হয়তো মানে কোনো ইনস্ট্রাকশন আসছে যে ইন্টারভেনশন নিয়ে রোভার ধরতে হবে, অথবা মিশন শেষ। সো আমি যে রোভারটা ধরছি, এর পরে পিছন থেকে যে বকাঝকা শুনলাম যে কেন ধরা হয়েছে, মিশন তো শেষ হয় নাই। তো ওইখানে একটা মাইনাস পয়েন্ট খাইছি, ওই ব্লেমটা আমার আর মাহবুবের উপরে যায় ওই মাইনাস পয়েন্টটার জন্য। ওটা না ধরলে হয়তো আর একটু পয়েন্ট বেশি পাইতাম হয়তো আমরা। এটা একটা লার্নিং কার্ভ ছিল, লাইক বুঝলাম যে আসলে মিশন শেষ না আনটিল ইট ইজ অ্যানাউন্সড। রাইট, মানে এটা হচ্ছে যেটা বললা যে ইম্পর্টেন্ট লার্নিং কার্ভ আর কি, এগুলো আর কি যে ক্রিটিক্যাল পয়েন্ট। ওই দিনগুলোতে লাইক আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠতাম, রাত 5টার সময়, ভোর 5টার সময় রুমে যাই, শাওয়ার নিয়ে ঘুমাই যেতাম, আবার সকাল 9টায়। লাইক অনেক হেকটিক ছিল। ফাইনালি যখন আমাদের মিশনটা শেষ হইলো, খলিল স্যার আমাদেরকে নিয়ে, মানে বৃষ্টি হচ্ছিল, দেন হচ্ছে খলিল স্যার গাড়ি ছিল, ডাইনিংটা তো একটু দূরে টার্কে, খলিল স্যার দুজন না তিনজন করে ডাইনিং এ নিয়ে গেল। খলিল স্যার আবার নিয়ে গেল গাড়িতে, টুকটাক কথাবার্তা হলো স্যারের সাথে। মানে স্যার পুরা লাইক ইউআর সিনিয়র স্যার কোনো কথাই বলতেছে না, সেটা শেষ, স্ট্রেস ওভার, স্যার ফান করতেছে আর কি। লাঞ্চ টাঞ্চ করে আমরা বিকেলের দিকে চা খাচ্ছিলাম, তখন আরেক দফা ঝুম বৃষ্টি। তখন মুরসালিম স্যারের সাথে গাড়িতে করে মিরপুর 1 নম্বরে যায়, একটা ফুটবল কিনে আনলো, দেন আমরা ফুটবল ম্যাচ খেললাম। ভাই ওটা অনেক সুন্দর ছিল। এটা আমি তোমার যে খেলতেছিল এটা আমি রেকর্ড করছিলাম। আপনি খেলেন নাই? না আমি খেলি নাই, বাট আমি রেকর্ড করছিলাম, বাট ওটা যে কই আছে এটা ভাই এই জিনিসগুলো দরকার ছিল। এবং যখন আমি বুঝছো রেকর্ড করতেছি, তখন আমার জাস্ট এটাই মনে হয়েছে যে এই মোমেন্টটা আসতেছে না লাইফে। ঠিক আছে, লাইক টার্কে ফুটবল খেলা বৃষ্টির মধ্যে আমি কখনো খেলি নাই। সেটাই, আমি যে স্টুডেন্ট লাইফে ছিলাম বৃষ্টির মধ্যে খেলা হয়নি, খেলতে দিতেও না, লাইক রেস্ট্রিক্টেড করে অ্যালাউড ছিল না। হ্যাঁ, সো তখন তো কোনো রেস্ট্রিকশন ছিল না। আমরা মানে এটা আসলে আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি ছিল যে ইউআরসির জন্য, যে ইউআরসি ইউএসএ যেতে পারি নাই, তার কভার করছে, এটা আমাদের ব্র্যাকেট স্টুডেন্টের জন্য কম না, কোনো মেমোরিজ তো কম হয় নাই, তাই না? মানে হচ্ছে তার সেকেন্ড টাইম করা, মানে এটা লিটারালি ফ্লেক্সের বিষয়। আর তখন যখন হচ্ছে টুকটাক স্টোরি দিতাম যে টার্কে আসছে, আবার সবাই তো আরে লাকি ইউ, মানে অনেকে তো মানে সেকেন্ড টাইম কেমনে গেছো, মানে এটা হচ্ছে একটা মানে বড় জিনিস, ফ্লেক্সিং এর ব্যাপার, ফ্লেক্সিং এর বিষয় ছিল। ওকে, শাহরিয়ার ভাই আপনি তো রাইট নাও জর্জ মেসন ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, সো সেখানে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্টও। আর এর আগে যতটুকু জানি আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন আন্ডারগ্রেড শেষ করার পরে, এন্ড আপনি আন্ডারগ্রেড শেষ করার পরে হচ্ছে মাস্টার্স না করে ডাইরেক্টলি পিএইচডিতে গিয়েছেন। সো লাইক অনেকেই জানতে চায়, আমিও জানতে চাই যে ডাইরেক্টলি কিভাবে আন্ডারগ্রেড শেষ করে পিএইচডিতে চলে যাওয়া যায়, এন্ড আপনার এই মঙ্গলতরীর এক্সপিরিয়েন্স গুলো, রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো কোনোভাবে কাজ এসেছে কিনা, কিভাবে ইউটিলাইজ করতে পেরেছেন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সো পিএইচডি ক্র্যাক করতে হচ্ছে মানে তুমি যে কোনো জায়গায় চান্স পেতে হলে হচ্ছে গিয়ে মানে তোমার বেস্ট অ্যাসেট হচ্ছে গিয়ে তোমার এসওপি, স্টেটমেন্ট অফ পারপোজ। সো আমার স্টেটমেন্ট অফ পারপোজটাই মনে করি আই থিঙ্ক ইট ওয়াজ গুড এনাফ। এই জন্য হচ্ছে গিয়ে 3-4টা ইউনিভার্সিটি থেকে অফার আসছিল। তো ওইখানে এসওপির আমার যে মেইন এলিমেন্টগুলো ছিল, এসওপি সবার ডিফারেন্ট হবে, বাট আমার এসওপিটা ইট ওয়াজ মনে করো হেভিলি হচ্ছে কভার্ড উইথ এক্সপিরিয়েন্সেস ফ্রম মঙ্গলতরী। অ্যান্ড মঙ্গলতরী আমাদের যেসব এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু সব ধরো তোমার অ্যাবস্ট্রাক্ট জিনিস না, তাই না? যে আমরা ডিজাইন বলো, ইলেকট্রনিক্স বলো, সবকিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। সো আই থিঙ্ক দিস কেম ইন ভেরি হ্যান্ডি। এবং যখন আমি অ্যাপ্লাই করতেছিলাম তখন আমি ব্র্যাকেও আরে ছিলাম। সো ব্র্যাকে যখন হচ্ছে আমি আরের জবটা ল্যান্ড করি, ওইটাও মোস্টলি ইট ওয়াজ বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স অফ মঙ্গলতরী। সেম গোস ফর মি অ্যাজ ওয়েল। হ্যাঁ, মানে তুই ভালো করে জানো যে এক্সপিরিয়েন্সটা আমাদের কত ভ্যালুয়েবল। সো তো যখন
ব্রেকে যখন কাজ করা স্টার্ট করি, সো আর হিসেবে যখন কাজ করা স্টার্ট করি তখন হচ্ছে গোলটা একটু ডিফারেন্ট ছিল, যে এখন হ্যান্ডস অন কাজ কম, মোস্টলি হচ্ছে রিসার্চ বেস কাজ বেশি আর কি। তো তখন আর কি হচ্ছে যেটা টার্গেট ছিল আমার সুপারভাইজারের, সো আমি অমিতাভ স্যারের সাথে কাজ করতাম, অ্যারাউন্ড 2 years কাজ করছি আমরা একসাথে। সো এর মধ্যে হচ্ছে বেশ কিছু আমরা পাবলিকেশনস করি, এর মধ্যে 2টা পেপার মানে ইট স্টুড আউট, আমি বলবো যে একটা হচ্ছে Q1 জার্নাল ছিল আর একটা Q2 জার্নাল ছিল। সো ওইখানে হচ্ছে কি আমাদের যে টার্গেট ছিল, যে এটা মেইনলি এটা হচ্ছে গিয়ে যে স্যারের টার্গেট ছিল, স্যারের কথা হচ্ছে যে আমরা ভালো জার্নাল একদম বেস্ট গুলোতেই দিব আর কি, হ্যাঁ, যে একদম মানে মিড টায়ার গুলো দেখা দরকার নাই। সো ওইটাই টার্গেট ছিল। অ্যান্ড সো ওইখানে আমি যখন কাজ করা স্টার্ট করি, মেইন টার্গেট ছিল যে হচ্ছে গিয়ে যে আমরা যে ডিপ লার্নিং বা এগুলো নিয়ে কাজ করতেছি, গ্যাপটা খোঁজা, যে ধরো অল্প কিছু গ্যাপ, একই জিনিস হয়তো অনেক মানুষ করছে, বাট একটা পার্টিকুলার টুল বা এমন কিছু যেটা ধরো এক্সপ্লোর হয় নাই, সেইটা আমরা ধরবো। তো আমরা যেটা করি যে আমরা এক্সপ্লেনেবল এআই নিয়ে হচ্ছে কাজ করি একটু। সো এখন এটা অনেক মানে মোটামুটি কমন হয়ে গেছে, XAI অনেক ইউজ করা হয়। সো তখন ব্যাক দেন এটা এখনো অত বেশি ইমপ্লিমেন্টেড হচ্ছিল না আর কি, হ্যাঁ, খুব কম জায়গায় দেখা যাচ্ছিল। তো আমরা যেটা করি যে এক্সপ্লেনেবল এআই দিয়ে হচ্ছে যেটা করা যায় যে আমার যে মডেলগুলো যে অ্যাকুরেসি দিচ্ছে এইটা ভ্যালিডেট করা যায়। কারণ আমার হচ্ছে 2টা পেপারে কাজ ছিল, তোমার ইমেজের উপর হচ্ছে ডিপ লার্নিং ইউজ করা, ভিশন ট্রান্সফর্মার ইউজ করা। তো ইমেজে যেটা হয় যে মডেলগুলো হচ্ছে ইমেজ ক্লাসিফাই করে। সো ইমেজের পুরো পার্টটাই কিন্তু তোমার রিজন অফ ইন্টারেস্ট না, ইমেজ এমন কিছু পার্ট থাকতে পারে যেটা তোমার আসলে দরকার নাই। তো অনেক সময় হতে পারে যে রিজন অফ ইন্টারেস্ট না, সেগুলোর উপর হচ্ছে ক্লাসিফাই করে একটা অ্যাকুরেসি দিচ্ছে, সেটা অনেক ভালো, কিন্তু সেটা আমার রিজন অফ ইন্টারেস্টে পড়ে না। তো এক্সপ্লেনেবল এআই হচ্ছে অনেকটা এই জিনিসে হেল্প করে, যে তোমার মডেল কি ঠিকঠাক মতো জিনিসপাতি ধরতে পারতেছে নাকি, এবং ইমেজের কোন পার্টটা আসলে মডেল ক্লাসিফাই করতেছে, এইটা ভিজুয়ালাইজ করা যায়। সো এইটা ছিল আমাদের একটু টার্নিং পয়েন্ট। এবং ভিশন ট্রান্সফর্মার হচ্ছে তখন মাত্র কাজ করা স্টার্ট হয়েছে, তখন আমরা কিছু ভিশন ট্রান্সফর্মার মডেল আমরা দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে এগুলো ইউজ করি। সো ওগুলো ছিল টার্নিং পয়েন্ট, যে পেপারগুলো হচ্ছে গিয়ে পাবলিশ হওয়ার। তো ফার্স্টে যখন ফার্স্ট রিভিউ যখন আসে, তখন হচ্ছে গিয়ে মানে আমরা মানে যেটা চিন্তা করেছিলাম যে ফার্স্ট রিভিউ কবে আসবে। ফার্স্ট রিভিউ আসার পর হচ্ছে গিয়ে যখন দেখলাম যে না, রিভিউগুলো মোটামুটি এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, সো তখন আমরা মোটামুটি কনফিডেন্ট হই যে না, শেষ করা যাবে আর কি। সো এই এক্সপেরিয়েন্স কম্বাইন্ড উইথ মাই এক্সপেরিয়েন্স এর মঙ্গলতরী, এগুলো সব যখন এসওপিতে ইনক্লুড করি, মানে তখন এসওপিটা অনেক স্ট্রং হয় আর কি, হ্যাঁ, প্যাকেজটা স্ট্রং হয়, যেটা বললাম অনেক। তো এরপর হচ্ছে গিয়ে সাকসেসফুলি ল্যান্ড করতে পারি আমি কয়েকটা জায়গায়, এক্সপেরিয়েন্স প্লাস দ্য থিওরিটিক্যাল রিসার্চ এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল। রাইট। ওকে, সো লাইক আপনার তো 2টা অসাধারণ রকম পাবলিকেশন ছিল, এন্ড ব্র্যাকেট স্কুল অফ ডেটা এন্ড সায়েন্সেস থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট পেপার অ্যাওয়ার্ড। সো লাইক এই যে ভালো জার্নালগুলোতে যে অনেকে পাবলিশ করতে চায়, হোয়াট আর দ্য সিক্রেটস বলতে গেলে মেইন লিমিটেশন যেটা, যে জার্নালে পাবলিশ করতে গেলে হচ্ছে গিয়ে পেপার যদি তোমার অ্যাকসেপ্ট হয়, প্রচুর ফিজ লাগে। সো সবসময় দেখা যায় যে ওইটা ম্যানেজ করা পসিবল হয় না। তখন দেখা যায় যে অনেক সময় যেটা হয় যে এটা কমন প্র্যাকটিস হয়ে গেছে যে আমরা বাইরে থেকে একটা অথর নেই, সে হচ্ছে এটাকে স্পন্সর করে। বাট আমরা যে আমাদের যিনি অথর ছিল, উনি যেটা করছে যে নট জাস্ট হি স্পন্সর ডেট, বাট দে ট্রাইড যে পেপারটাকেও কিভাবে ইনহ্যান্স করা যায়। সো এখানে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল যে আমার সুপারভাইজার তখন হচ্ছে যিনি ফান্ড করতেছে, সেও আমাকে অনেক ভালো রিভিউ দিচ্ছে পেপারগুলোর, যে এই জিনিসগুলো চেঞ্জ করো, এবং এমন চেঞ্জেস গুলো উনি বলছে যে আমার চোখে পড়বে না, বাট তুমি যদি রিভিউয়ার হয়ে আমার পেপারটা রিভিউ করো, তোমার তখন এটা চোখে এটা খারাপ লাগবে যে এই জিনিসটা আসলে অ্যাড করা উচিত হয় নাই। সো ওইটা হচ্ছে গিয়ে একটা বার্ডস আই ভিউ, ওনার পার্সপেক্টিভ থেকেও একটা হচ্ছে গিয়ে ভালো রিভিউ পেয়েছিলাম। আর অমিতাভ স্যার হচ্ছে অলওয়েজ হচ্ছে উনি মনিটরিং করতে থাকতো যে পেপারে কি কি চেঞ্জ করলাম। সো আই থিঙ্ক এইটা ছিল একটা, মনে করো যে আমার ভালো একটা হেল্প, একটা ভালো এক্সপেরিয়েন্স, যে উনাদের রিভিউ ইউজ করে পেপারগুলো হচ্ছে গিয়ে আমি যদি ফার্স্ট অ্যান্ড ফাইনাল ভার্সন দেখি, আকাশ পাতাল ডিফারেন্স। হয়তো এক্সপেরিমেন্টাল রেজাল্ট অত চেঞ্জ হয় নাই, বাট তোমার ডায়াগ্রাম গুলো বা হচ্ছে গ্রাফ গুলো, মানে পেপারের ফেস চেঞ্জ হয়ে গেছিল বাই দ্য টাইম উই রিচ দ্য ফাইনাল সাবমিশন আর কি। সো আই থিঙ্ক হচ্ছে গিয়ে সিক্রেট স্পেসিফিক কোনো হচ্ছে গিয়ে সিক্রেট নাই, জিনিসটা হচ্ছে গিয়ে মোস্টলি আমরা যেটা করি যে আমরা ট্রাই করি যে আচ্ছা সবাই এই টাইপের কাজ করতেছে, আমরা এই টাইপের ডেটা সেট নিয়ে কাজ করা স্টার্ট করি। সো আই থিঙ্ক যেটা করা উচিত, স্পেশালি আন্ডারগ্রেড লেভেল, আন্ডারগ্রেডে আমরা এক্সপেক্ট করতে পারি না যে সবাই ফার্স্টে 1 বছর কাজ করেই অনেক ভালো পাবলিকেশন করবে। সো টার্গেট যেটা রাখা উচিত, আমি বলবো যে লিটারেচার রিভিউ করা, অনেকগুলো পেপার পড়া, এরপর আমরা ওই টাইপেরই কাজ করলাম আন্ডারগ্রেডে, কিন্তু একটু গ্যাপ বের করতে হবে যে ওরা হয়তো
ডিরেক্টলি র ইমেজে কাজ করলো, আমরা একটু প্রি প্রসেসিং করি, অল্প কিছু একটা প্রি প্রসেসিং করি, বা এমন একটা টেকনিক এটা একদম নতুন ফিচার এক্সট্রাকশন করি, ট্রাই করি। নতুন ফিচার এক্সট্রাকশন একটা টেকনিক ধরো আসছে, আমরা জানি না এটা কি আসলে ভালো রেজাল্ট দিবে নাকি, বাট ট্রাই করলে ওটা আমরা টুলসটাও শিখলাম, এন্ড ভালো না হলে আমরা বলতে পারবো যে না এটা করে আসলে ভালো আসতেছে, সেটাও হচ্ছে কি একটা রিসার্চ। এবং আমাদের এরকম জিএমইউ তো যে এরকম অনেক রিসার্চ হয় যে প্রফেসররা বলে যে আচ্ছা রেজাল্ট ভালো আসে নাই, মানে চিন্তা করো না, যে আমরা এখন জানি যে এটা ভালো, এটাতে এই টেকনিকে ভালো রেজাল্ট আসবে না। সো এটাও হচ্ছে গিয়ে এটাও একটা ফাইন্ডিংস। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, 5 থেকে 7 বছর আগেও আমরা মেশিন লার্নিং এর জব বলতে বুঝতাম ডেটা সায়েন্টিস্ট, এর ছাড়া আর কোনো রোল ছিল না, এই রোলগুলো ছিল খুবই কম। এন্ড স্পেসিফিক্যালি জিপিটি আসার পরে 2020-22 এর পরে, চ্যাট জিপিটি 22 আসলো, 22 আসার পরে এখন কিন্তু মেশিন লার্নিং অনেক একটা বুমিং একটা ফিল্ড, এন্ড অনেক সেক্টর বের হয়ে গেছে। এখন ডেটা সায়েন্টিস্ট রোল খুব একটা পাওয়া যায় না, এখন পাওয়া যায় এনএলপি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, স্পিচ সিনথেসিস নিয়ে কাজ হয়, অনেক ভ্যাস্ট হয়ে গেছে, এন্ড অনেক কি বলবো স্পেসিফিক স্পেশালাইজেশনে চলে আসছে। সো এটা নিয়ে এখন মানুষজন কাজ করতে চায়, স্পেশালি আন্ডারগ্রেডের একটা হাইপের মধ্যে থাকে, কারণ হচ্ছে যে ইউটিউবে না সারফেস লেভেল থেকে অনেক টিউটোরিয়ালস থাকে, ডেপথে যাওয়া হয় না। আপনি যেহেতু আর হিসেবে কাজ করেছেন মেশিন লার্নিং ভিশন ডেটার উপর, আপনার কাজ হয়েছে অনেক ভালো, জার্নাল পাবলিশ হয়েছে, প্লাস হচ্ছে আপনি আর্থরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারও ছিলেন এমবেডেড সিস্টেমস এর উপর। সো লাইক আপনি কিছু গাইডলাইন দিতে পারবেন এই হাইপটা কতটুকু ভ্যালিড, আর কি কি মিসকনসেপশন থাকে বিগিনারদের মধ্যে, কি কি রিসোর্স আমরা ইউটিউবে দেখে যখন স্যাটিসফাই হই, এর বাইরেও আমাদের কি কি জানা উচিত, একটা হালকা কি রোডম্যাপ কি দেওয়া যায় কিনা? আচ্ছা, রোডম্যাপ আসলে এটা আমার কাছে যেটা মনে হয় যে রোডম্যাপ হচ্ছে তোমার এভরি 1-2 ইয়ার্স এ চেঞ্জ হয়। যেমন 2 বছর আগে যেটা ছিল এখন সেটা না, যেটা বললা যে এখন হচ্ছে এলএলএম নিয়ে কাজ চলতেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরো যে কিছুদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে প্লাস হচ্ছে রিসার্চে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা এমন প্রবলেম সলভ করি যে ধরো আমরা একটা প্রবলেম অলরেডি ধরো সলভ, ওইটার কোনো গ্যাপ আছে নাকি সেটা মিনিমাইজ করার ট্রাই করি। বা ধরো একটা মডেল নিয়ে কাজ হচ্ছে, একটা পার্টিকুলার অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে, অনেকে আছে অনেক রিসার্চারের অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আলাদা কাজ করে, যে আলাদা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আমরা কি বেটার কোনো রেজাল্ট পেতে পারি নাকি। আর ইন্ডাস্ট্রিতে যেটা পুরোটাই তোমার নিড বেসড আসলে, বুঝছো, যে ইন্ডাস্ট্রিতে আমার যে কাজগুলো ছিল যে এমন কাজ যেখানে হচ্ছে আমি যে টুলগুলো আগের থেকে জানি সেগুলো আমি ইউজ করতে পারতেছি, বাট প্রবলেমগুলো হচ্ছে গিয়ে যেটা তোমার পুরোটাই ক্লায়েন্টের উপর অ্যাপ্লিকেশন ফোকাস, যে ক্লায়েন্ট বলছে যে আচ্ছা এই টাইপের কাজ করো, ওইটা হয়তো এই স্পেসিফিক এই টাইপের কাজটা হয়তো করা হয় নাই, সো আমি হচ্ছে আমার এক্সিস্টিং নলেজ অফ এমএল ইউজ করে আমি ওটা করব। আর রিসার্চে যেটা হয় যে তোমার পার্টিকুলার কোনো একটা গ্যাপ আইডেন্টিফাই করে বা এইটাতে কাজ করা হয় না আমরা করি, হ্যাঁ, যে অ্যাটলিস্ট পেপার হবে, ওইভাবে টার্গেট করে কাজ করা হয়। তো রোডম্যাপ যদি স্পেসিফিক্যালি মানে স্পেসিফিক কোনো রোডম্যাপ আসলে ওইভাবে নাই, বাট এখন যদি তুমি অ্যাট প্রেজেন্ট টাইম বলো, এখন হচ্ছে গিয়ে মোস্টলি হচ্ছে গিয়ে তোমার সবাই এলএলএম নিয়ে কাজ করতেছে, এলএলএম আর ভিএলএম, ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল এখন অনেক পপুলার। সো এলএলএম ভিএলএম নিয়ে কাজ করতে হলে তোমার ফান্ডামেন্টাল মেশিন লার্নিং শিখতে হবে, যে তোমার একদম যে ধর র্যান্ডম ফরেস্ট, এই রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন, এই টাইপের জিনিসগুলো শিখলো। এরপর হচ্ছে গিয়ে ধরো তোমার ডিপ লার্নিং শিখলে যে তোমার নর্মাল যে তোমার ট্রান্সফার লার্নিং মডেল, ধর ইনসেপশন, এক্সেপশন, এগুলো শিখলো। সো এগুলো শিখলে মোটামুটি হচ্ছে গিয়ে ইউ গেট ওভারঅল আইডিয়া অফ দ্য থিং, যে আসলে কি কোনটা দিয়ে কি করা যায়। এরপর হচ্ছে গিয়ে ইফ ইউ ডাইভ ইনটু এলএলএম এন্ড স্টাফ, এলএলএম এর যেটা সমস্যা আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ আপ। এভরিডে নতুন কিছু আসতেছে, তুমি একটা জিনিস শিখলা, ওইটা অ্যাপ্লাই করতে করতে দেখবা ওইটা একটা প্রম্পট লিখে হয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে গিয়ে যেটা বলবো যে এখন যদি সামওয়ান ওয়ান্টস টু ডাইভ ইনটু মানে এআই ফিল্ডে যদি যেতে চায়, তোমার হচ্ছে গিয়ে নর্মাল যেই আমি বলবো যে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর জন্য জেনেরিক যেই 10 বছর 12 বছর আগের অ্যালগোরিদম, ওগুলোই ফার্স্টে স্টার্ট করতে হবে। মানে অ্যাটলিস্ট আমি ওটা করবো, যে বেসিক গুলো আমি অবভিয়াসলি আগে শিখবো। এরপর হচ্ছে কি আমি দেখবো যে এলএলএম বা ভিএলএম এ ট্রেন্ডিং কি কোন জিনিসগুলো হচ্ছে, কারণ হাইলি লাইকলি যে ভিশন ল্যাঙ্গুয়েজ মডেলে অনেক বেস লাইন থাকবে, যেখানে ডিপ লার্নিং বা ভিশন ট্রান্সফরমারের হচ্ছে তোমার মডেলগুলো থাকবে। সো কেউ যদি ওই ডিপ লার্নিং এর তোমার ধরো নর্মাল সিএনএন, আরএনএন বা হচ্ছে তোমার ট্রান্সফার লার্নিং গুলো না জানে, তখন হচ্ছে কি ওটা কোপ আপ করতে পারবে না কেউ যদি ডিরেক্টলি ভিএলএম এ যায়। অলরাইট, সো আর কি সারফেস লেভেলে না থাকে একটা মডেলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এলিমেন্টস গুলো সম্পর্কে জানতে হবে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। ওকে, সো আপনি যেহেতু এখন ইউএসএ তে পিএইচডি করছেন, আপনি ডেফিনেটলি ইউএস স্টুডেন্টদের সাথে এক্সপোজার আছে আপনার। সো লাইক আপনি বাংলাদেশে আন্ডারগ্রেড করেছেন, এখন ইউএসএ পিএইচডি করছেন। সো ইউএসএ তে যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকে ইউএস ইউনিভার্সিটি গুলোতে,
ওদের সাথে বাংলাদেশের যদি আন্ডারগ্রেড স্টুডেন্টের কম্পারিজন করি তাহলে একাডেমিক এন্ড হচ্ছে এক্সট্রা কারিকুলার এই দুই ফিল্ডে আপনি কি কি ডিফারেন্স নোটিস করেন যেগুলো হয়তো আমাদের কাজে আসতে পারে? আচ্ছা, একাডেমিক্সে আমি হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে কি আমার প্রায় টিএ করতে হয়, সো স্টুডেন্টের সাথে ইন্টারাকশন ভালোই হয়। তো আমি একটা জিনিস যেটা দেখলাম যে কিছু স্টুডেন্ট একদমই হচ্ছে কি একাডেমিক্স নাই, মানে ওরা আসে যায় কোনোভাবে পড়াশোনা করে পাস করতেছে, while some other students are very serious, যে তারা হচ্ছে কি ভালো গ্রেড পেতে হবে এবং বুঝার চেষ্টা করে যে আচ্ছা এই আমি হচ্ছে গিয়ে কোডটা রান করছি, ইটস ওয়ার্কিং ওয়েল, বাট আমি না ভিতরে একটা জিনিস বুঝি নাই, তুমি কি এটা বুঝাই দিতে পারবা নাকি, এরকম যে ইদার জানতে চায়। এক্স্যাক্টলি, সো বাইনারি, মানে ইন বিটুইন আমি দেখি নাই সোফার একাডেমিক্স এভারেজ স্টুডেন্ট নাই, যে ইদার ইউ আর ভেরি গুড অর হচ্ছে মানে আসেই না, ক্লাসে আসে না এরকম। সো আমার হচ্ছে একটা ইউটিএ ছিল যে হচ্ছে ও এখন আন্ডারগ্রেড স্টুডেন্ট, তো ও হচ্ছে কি খুবই ডাইনামিক, ও হচ্ছে সিঙ্গিং, গান গায়, ও হচ্ছে বিভিন্ন, ও টুকটাক গেম ডেভেলপ করে এবং একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি তো ইন্টার্ন করলো লাস্ট সামারে। তো আমাকে বলতেছিল যে ও যেটা করছে যে ও গেম ডেভেলপও করছে এবং ওর যেহেতু সিঙ্গিং টিঙ্গিং এগুলোতে ওর চর্চা আছে, ও ওই গেমের হচ্ছে তোমার ব্যাক ভোকালও দিছে, ঠিক আছে, এরকম ভার্সেটাইল। এন্ড ওর হচ্ছে জিপিও অনেক হাই, এবং জিপি হাই না হলে আসলে ইউটিএ হওয়া যায় না, মানে আন্ডারগ্রেড টিএ হওয়া যায় না। সো ইউটিএর কাজ হচ্ছে জিটিএ দের হেল্প করা। সো ওর যেটা এক্সাম্পল দিলাম যে খুবই ভার্সেটাইল। আরেকটা হচ্ছে ভিয়েতনামিস একটা স্টুডেন্ট ছিল ইন্টারন্যাশনাল, ও হচ্ছে গিয়ে কয়দিন আগে একটা হ্যাকাথন নামালো, এটাতে আমিও পার্টিসিপেট করছিলাম, বিশাল হ্যাকাথন, এবং 4-5 জন মিলে নামাই ফেলছে। এবং ও হচ্ছে গিয়ে জাভা এবং পাইথন দুইটার হচ্ছে ইউটিএ, এবং ওয়ান অফ দি বেস্ট ইউটিএস আই হ্যাভ এভার হ্যাড। ওর কনসেপ্ট সব ক্লিয়ার, ও স্টুডেন্টদের একদম পাশে বসে সুন্দর করে বুঝাই দিচ্ছে, নিজেও হচ্ছে তোমার হ্যাকাথন এগুলো অ্যারেঞ্জ করতেছে, নিজে করতেছে, আর যারা করতেছে না তারা কিছুই করতেছে না। সো এটা হচ্ছে একাডেমিক পার্টটা বললাম, জাস্ট 0 আর 1, ইন বিটুইন কিছু আমি ওইভাবে দেখি নাই। আরেকটা হচ্ছে গিয়ে যদি হচ্ছে এক্সট্রা কারিকুলামের কথা যদি বলি, সো স্পেসিফিক এক্সট্রা কারিকুলাম আমি যেটা দেখলাম যে ওদের এক্সট্রা কারিকুলামের ডাইভার্সিটি বেশি। যে ধরো সিএসএ আছি, খালি হচ্ছে গিয়ে আমরা ধরো এই রোবোটিক্স বা অ্যাপ ডেভেলপমেন্ট করতেছি, সো ওরা হচ্ছে অনেকে দেখা গেছে সিএসএ থেকেও অনেকে হচ্ছে গিয়ে তোমার মিউজিকে মাইনর করতেছে, আচ্ছা, তারপর হচ্ছে ধরো সাইকোলজিতে করতেছে। এবং ওদের হচ্ছে আমি দেখলাম যে আমি সব ইউনিভার্সিটিতে টুকটাক তোমার কাউন্সিলর থাকে, মানে কাউন্সিলর বলতে ক্যারিয়ার কাউন্সিলর টাইপের অ্যাডমিশনে, তো ওরা হচ্ছে গিয়ে বলে দেয় যে তুমি যেহেতু এটাতে এক্সপিরিয়েন্স বা এটাতে ইন্টারেস্ট, তুমি যদি ওইটাতে মাইনর নাও করতে চাও তাহলে তোমার সুবিধা হবে। তো আমি যে ফার্স্ট স্টুডেন্টের কথা বললাম, ও হচ্ছে গিয়ে ওর মেইন হচ্ছে গিয়ে মেজর ছিল হচ্ছে আসলে মিউজিক, বাট পরে ওকে যখন অ্যাডমিশন নেওয়ার সময় ও বলল যে তোমার হচ্ছে পাস্ট গ্রেড অ্যান্ড স্টাফ, তুমি সিএসএ এক্সেল করবা, অ্যান্ড মিউজিক হচ্ছে খুব সুন্দর এটাকে কমপ্লিমেন্ট করবে, এবং ও এটা সুন্দর মতো করে একটা কম্বিনেশন বানায় ফেলছে এরকম। সো আমি যেটা বলবো যে আমাদের এক্সট্রা কারিকুলামস প্রিটি গুড, বাট আমাদের হচ্ছে খুব ডাইভার্স না, যে সবাই হচ্ছে রোবোটিক্সই করতেছি, সবাই অ্যাপ ডেভেলপমেন্টেই করতেছি, বাট ওদের জিনিসগুলো অনেক ডাইভার্স। এবং ধরো ফিল্ডের মধ্যে সাবফিল্ড, যেরকম ও হচ্ছে ধরো ভায়োলিন বাজায়, ওর আরেকটা ফ্রেন্ডই ধরো হচ্ছে গিয়ে সে পিয়ানো নিয়ে কাজ করে, এরকম আর কি। সো ওদের যেটা হচ্ছে গিয়ে ওয়ান ডিমেনশনাল না। আর আমি যদি রোবোটিক্সের কথা বলি, সো আমাদের মেসনের রোবোটিক্স ল্যাবে আমি যেটা দেখলাম যে আন্ডারগ্র্যাডরা যেসব জিনিস নিয়ে কাজ করে, মানে দেখলে হচ্ছে কি তোমার ঈর্ষা লাগবে, যেখানে এসব জিনিস আমরা পাই নাই আন্ডারগ্র্যাডে, টু এক্সপেন্সিভ, মানে 3D লাইডার এগুলো পড়ে আছে লিটারেলি ল্যাবের মধ্যে, যে যখন আসতেছে ইউজ করতেছে, এগুলো হচ্ছে কি আমরা এক্সপোর্টই করতে পারি না। সো এটা একটা জিনিস যে ওরা হচ্ছে গিয়ে নর্মাল ধরো একটা জিনিস বানাচ্ছে, ওটা খুব দেখতে খুব পশ হচ্ছে, কারণ দে হ্যাভ দো স্টাফ, বাট আমাদেরটা দেখে মনে হচ্ছে যে মানে কোনোভাবে এটা জিনিস চালানো হচ্ছে ওরকম, মানে এন্ড প্রোডাক্টটা যেটা খলিল স্যার বলতো যে তো রোভার চলে ভালো, বাট এন্ড প্রোডাক্ট দেখতে লুক্রেটিভ মনে হয় না, বাট ওদের এই প্রবলেমটা নাই, জিনিসটা এরকম যে। এবং ওদের হচ্ছে অনেক জিনিস ধরো আমরা কিছু সেন্সর আমরা ভেঙে ভেঙে আমরা জোড়া লাগি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করি। সো ওদের যেটা হয় যে অনেক কিছু এগুলো অলরেডি মডিউল হিসেবে পাওয়া যায়, ওরা জাস্ট বসায় এবং হচ্ছে ওরা জাস্ট প্রোগ্রাম করে এগুলো। সো লাইক ডিফারেন্ট জায়গাতে মেজর ম্যানার করার কারণে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রবলেমগুলো দেখতে পারে, চিন্তা করতে পারে, প্লাস হচ্ছে ফান্ডিং এর কারণে হচ্ছে রিসোর্সটা বেশি পায়, রাইট। ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, পুরনো অনেক স্টোরিজ মনে পড়লো। Thank you so much for coming. আশা করি ফিউচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। Thank you very much for having me. It's an honor. Okay.